গ্রীষ্মের দুপুর, গলির রাস্তা ফাঁকা, গাছপালার ছায়া ছড়ানো, হালকা হাওয়া বইছে। কলেজ থেকে বাসায় ফিরছে প্রত্যাশা। স্কুটির হ্যান্ডেলে দুই হাত রেখে হেঁটে হেঁটে বন্ধুদের সাথে গল্প করতে করতে যাচ্ছে। আর মাঝে মাঝে গালে থাকা সেন্টার ফ্রুট চিবাচ্ছে তো আবার ফুলাচ্ছে। পাশে হ্যাপি চিপস খেতে খেতে হাঁটছে, অপর পাশে নাহিদ সাইকেলে চড়ে। হঠাৎ পিছন থেকে রোহান দৌড়ে আসল। কোনো কিছু না বলেই ঝাঁপিয়ে নাহিদের সাইকেলের পেছনে বসে পড়ল। সাইকেলের ভারে একটু হেলে পড়তে পড়তে কোনোরকমে নাহিদ সামলে নিল। পিছনে ঘাড় ঘুরিয়ে চোখ রাঙিয়ে বলল, আরে ব্যাটা, আরেকটু হলেই তো যাচ্ছিলাম। একদম ড্রেনে পড়তাম। সাইকেল তো যেতই, সাথে এক ডজন সাবান লাগত গা থেকে ড্রেনের পচা গন্ধ দূর করতে। ওপাশ থেকে প্রত্যাশা চেঁচিয়ে বলল, নাহিদ সমস্যা ছিল না, ওর বড়লোক শ্বশুরের থেকে বিয়ের সময় যৌতুক হিসেবে একটা বাইসাইকেল আর এক বক্স সাবান নিয়ে তোকে দিত। রোহান বলল, শালার হবু শ্বশুর ঘ্যারোত্তারা, মেয়েই দিচ্ছে না, মেয়ের সাথে ৳1 লজেন্স পাবো কি না সন্দেহ। সেখানে এসব পাবো, ভাবাও বিলাসিতা। ছ্যাহ। প্রত্যাশা হাসতে হাসতে স্কুটিতে চেপে বসল। পরপর হ্যাপি পিছনে। গল্প গুজবের মাঝে হঠাৎ প্রত্যাশা নাটকীয় ভাব নিয়ে স্কুটির হ্যান্ডেল থেকে হাত সরিয়ে ফেলল। তারপর ওদের দেখিয়ে চিৎকার করে বলল, এই দেখ দেখ, আমার হাত নেই। নাহিদ কপালে বিরক্তির ছাট ফেলে সিরিয়াস গলায় বলল, এ আবার এমন কি, দেখ। বলেই সাইকেল চালাতে চালাতে সেও হাত ছাড়ল। প্রত্যাশা মুখ বাঁকাল, নিজেকে আরেক ধাপ উঁচুতে রাখতে দুষ্টু হাসল। দাঁত কেলিয়ে স্কুটির সিটে সোজা হয়ে বসে দুপাশে একটু পা ছড়িয়ে বলল, এবার দেখ, আমার পাও নেই। নাহিদ বলল, মেরি বোন, অত রিস্ক নিতে চাইছি না। রোহান উস্কানিমূলক সুরে বলল, দেখিয়ে দে না ওকেও, না হলে কনফিডেন্স কই। আমি পিছে আছি তো মামা, টেনশন নেই। নাহিদ হাসতে হাসতে বলল, না মামা, পা নাই বলতে গিয়ে অ্যাক্সিডেন্ট করলে পরে বলতে হবে, দাঁতও নেই রে। হ্যাপি মুখে চিপস পরে চিবাতে চিবাতে বলল, দোস্ত ফাজলামি বাদ দিয়ে ঠিকঠাক চালা। আমি এখন হেলমেট ছাড়া হ্যাপি সিং। ডেন্ট হলে নাম হবে লাস্ট স্ন্যাক উইথ হ্যাপি চিপস। প্রত্যাশা অনেকটা এগিয়ে গেছে। নাহিদের ম্যারমেরে শব্দ করা সাইকেলটা যেন হাঁপাচ্ছে। চলছে ধীর গতিতে। পেছনে থেকে রোহান বিরক্ত হয়ে জিভে একটা শব্দ তুলে বলল, তোর এই সাইকেল দেখি জটিল আর কঠিন রোগে ভুগছে। যেন কোনো হার্ট পেশেন্ট এক্সারসাইজে নামছে। মামা তাড়াতাড়ি একে নিয়ে কলিকাতা হারবালের শরণাপন্ন হ। এক ফাইলই যথেষ্ট। এর ঘ্যারঘ্যারে শব্দে আমার মাথা নষ্ট। এই বলে রোহান পিছন থেকে লাফিয়ে নেমে পড়ল। 3 রাস্তার মোড়ের কাছাকাছি যেতেই প্রত্যাশার চোখ দুটো বিস্ময় শুরু হয়ে যায়। নির্বের মতো লাগছে। পিছনের দৃশ্য দেখে কপালে চিন্তার ছাপ পড়ে। ওই তো দেখা যাচ্ছে, কালো বাইকের পিছনে একটা বাচ্চা মেয়ে বসে। পিঠে স্কুল ব্যাগ, দুই হাতে শক্ত করে বাইকারের পেট পেঁচিয়ে ধরে আছে। কালো বাইক, ইউনিফর্ম, পিছনের অবয়ব। মন বলছে ওটা নীরব। তবে বাচ্চা মেয়েটাকে, আনিশা, আনিশা এর থেকে একটু বড়। আর আনিশার চুলগুলো একটু কুকরানো। বাইকার সহ, মেয়েটির পিছন সাইড দেখা যাচ্ছে। বাইকটা মুহূর্তেই অপর রাস্তা দিয়ে ছুটে আড়াল হয়ে গেল। কত পুলিশই তো আছে, তাদের কেউ হবে হয়তো। বাচ্চাকে স্কুল থেকে, এসব ভেবে প্রত্যাশা মাথা থেকে ঝেড়ে ফেলল। কয়েক সেকেন্ড আগের দৃশ্য আর ভাবনা। ইচ্ছেকে মনা উপরে নিয়ে যায়। তানিয়া ড্রয়িং রুমেই ছিলেন। নীরবকে উদ্দেশ্য করে বললেন, বসো বাবা। তারপর সার্ভেন্টকে ঠান্ডা পানীয় আনতে বললেন। নীরব সোফায় বসল। ভেতরে ভেতরে ওর এক ভাবনা চলছে। কিভাবে প্রসঙ্গ উঠাবে ভাবছে। এর মধ্যে হন্তদন্ত পায়, এক হাতে সাইড ব্যাগ ধরে, অন্য হাতে শাড়ির কুচি আগলে এগিয়ে আসছে প্রীতি। খানিকটা দূর থেকেই বলল, মা, ইচ্ছে আসছে। বলতে বলতে দৃষ্টি গেল নীরবের দিকে। তানিয়া বললেন, এই তো একটু আগেই নীরব নিয়ে এল। ওহ, ছোট করে জবাব দিয়ে সোফায় এসে বসল প্রীতি। তানিয়া বলতে থাকলেন, সার্থ বলল, ড্রাইভার নাকি অসুস্থ। আবার সার্থ তো ক্যাম্পেইনে শহরের বাইরে গিয়েছে। তাই তোকে ফোন দিয়ে ইচ্ছেকে আনতে বলল। তোকে ফোন দিলাম, ফোন বন্ধ দেখালো। তাই শেষমেশ উপায়ান্তর না দেখে নীরবের কাছে ফোন দেই। প্রীতি ব্যাগের সাইড থেকে ফোন বের করতে করতে জবাবে বলল, তখন একটা মিটিং এ ছিলাম। মিটিং শেষে ফোন ওপেন করতেই ভাইয়ার কল দেখলাম। ব্যাক করার পর শুনেই ছুটে এলাম। স্কুলে এসে ইচ্ছে নেই শুনে মাথা ঘুরে গিয়েছিল। তারপর গেট পাশের স্বাক্ষর চেক করে নীরবের নাম দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলি। এর মধ্যে ঠান্ডা পানীয়ের গ্লাসে ট্রে এনেটি টেবিলে নামায়। তানিয়া খান আদুরে গলায় নীরবকে নিতে বললেন। নীরব গ্লাসটা হাতে তুলল। বলল, আন্টি আমার একটা কথা বলার ছিল। প্রীতি ঝুঁকে একটা গ্লাস হাতে নিচ্ছিল। আর চোখে ভ্রু কুচকে নীরবের দিকে তাকালো। পরপর গ্লাসটা হাতে নিয়ে পায়ের উপর পা তুলে বসল। তানিয়া একগাল হেসে বলল, বলো বাবা, এতে জিজ্ঞেস করার কি আছে।
একটা কেন, হাজারটা বলো। কোনো সমস্যা নেই। কোমল পানীয়ের গ্লাসে ছোট্ট করে চুমুক দেয় নীরব। তারপর নির্লিপ্ততা ভঙ্গিতে বলল, আমি চাইছি খুব দ্রুতই ইচ্ছেকে ওর নিজের বাড়িতে নিয়ে যেতে। ওখানে অনেকে আছে, ইচ্ছের দেখাশোনার কোনো সমস্যা হবে না। পরিপূর্ণ একটা পরিবার পাবে। ও যে ধাক্কাটা পেয়েছিল, মানসিক বিকাশে বিঘ্ন হচ্ছিল, আশা করি সবার মাঝে থেকে নতুন কোনো আঘাত পেলেও সেটার পুনরাবৃত্তি ঘটবে না। সবার ভালোবাসায়, আদরে সুন্দর একটা লাইফ পাবে। প্রীতি তাচ্ছিল্য হাসল, কৌতুকের সুরে বলল, কি বললে তুমি? হাউ ফানি। ওটা ইচ্ছের নিজের বাড়ি? কবে থেকে শুনি? নির্বের চোয়াল শক্ত হয়ে আসল। গলার স্বর ভারী হয়ে গেল। ইচ্ছের শরীরে আমাদের বংশের ডিগ্রি তো বইছে, এটা অস্বীকার করতে পারবে? ইচ্ছে আমাদের পরিবারের মেয়ে। এটা যেমন মিথ্যে নয়, তেমনই আন্ডারস্কোর। প্রীতি মাঝখানেই থামিয়ে দিল নীরবকে। ঠোঁটে তাচ্ছিল্যের ছাপ নিয়ে ব্যঙ্গ কণ্ঠে প্রশ্ন করল, আগে আমায় বলো, ওটা ইচ্ছের বাবার বাড়ি কখনো ছিল? প্রীতির তোত্তারা কথায় রাগে নির্বের মাথার মধ্যে দপদপ করতে লাগল। নীরবকে সুযোগ না দিয়ে প্রীতি নিজেই উত্তর দিল, তোমরা তো সেই বাড়িকে ওর বাবার ঠিকানা বানাতে দাওনি কখনো। ইচ্ছে তো ওখানে বেড়ে ওঠেনি। কখনো ওখানে পা ফেলার সুযোগই পায়নি। ইভেন তোমাদের বাড়ির কেউ কখনো দেখতেই আসেনি। তুমি এখন বলছো, ওটা ওর বাড়ি? কবে থেকে? নীরব, টেল মি। নীরব তপ্ত নিঃশ্বাস ফেলল। ঠান্ডা স্বরে বলল, যেটা কাগজে কলমে বাবার ঠিকানা, সেটা নিয়ে আমি অহেতুক তোমার সাথে তর্ক করতে চাইছি না। ইচ্ছের খোঁজখবর নেয়নি। এখানে শুধু আমার পরিবারেরই দোষ ছিল না। তোমরা নিজেরাই দূরে থেকেছ। আর যে কোনো কিছুর সুযোগ আপনা আপনি বয়ে আসে না, সুযোগ করে নিতে হয়। না নিবিড় কখনো করেছিল, না তো তুমি। তোমাদের বিয়ে মেনে নেয়নি। পরবর্তীতে তোমরা কখনো গিয়েছিলে মানাতে? কখনো গিয়ে ক্ষমা চেয়ে, কাছে থাকার সুযোগটুকু চেয়েছিলে? আমি যতটুকু জানি তোমরাই কোনো যোগাযোগ রাখোনি। আমাকে ব্লেম করছো? সব দোষ আমার ঘাড়ে চাপাচ্ছ। তোমার ভাইকে বলেছিলাম, পরিবারের বিরুদ্ধে গিয়ে আমায় বিয়ে করতে? তানিয়া ব্যাকুল চোখে দুজনের তীব্র দ্বন্দ্ব দেখছেন। পরিস্থিতিটা স্বাভাবিক করতে 2 সেকেন্ড ভাবলেন। তারপর একটু দুশ্চিন্তার সুরে বললেন, তোমার মা রাজি হবে তো নীরব? নিবিড়ের কিছু ভুল ছিল। মা একটু বেশিই অভিমানী, সেটাও মানছি। তবে মায়ের মনটা খুব নরম। আমি জানি, মা যদি একবার ইচ্ছের চোখে চোখ রাখে, আর না বলতে পারবে না। মা কে ম্যানেজ করার দায়িত্ব আমার। বাবা ফিরলেই জনকে একসাথে বসিয়ে সব বুঝিয়ে বলবো। সেটা আমার উপর ছেড়ে দিন। প্রীতি এবার রীতিমতো চেঁচিয়ে উঠল, মাথা ঠিক আছে তোমার? আমি আমার মেয়েকে দিতে পারবো না। আমার মেয়ে আমার কাছেই থাকবে। নীরব শান্ত কিন্তু স্পষ্ট গলায় বলল, তোমার থেকে ইচ্ছেকে আলাদা করার কথা বলেছি? বলিনি তো। আর না তো এরকম ইন্টেনশন আছে। ইচ্ছে যেখানেই থাকবে, ওর মাম্মাও সাথে থাকবে। যদি তুমি চাও। আশা করি তুমি ব্রেনি। আর বাড়তি কথা না বলে নীরব গ্লাসটা টেবিলে নামাল। পরপর তানিয়ার দিকে চেয়ে ভদ্রতা দেখিয়ে বলল, আমি তাহলে উঠি। শব্দহীন পায়ে প্রস্থান করে নীরব। যতই প্রীতি মেয়ে মেয়ে করুক। এ কদিনে নীরব ঢের অনুমান করেছে, প্রীতি মেয়ের প্রতি বড্ড উদাসীন। এমন একটা উদাসীন মায়ের কাছে ইচ্ছে মোটেই সেভ নয়। বিভিন্ন কিছু লক্ষ্য করে নীরব শেষমেশ ইচ্ছেকে নিজেদের বাড়িতে রাখার কথা ভাবে। এখন মা কে বুঝিয়ে সুঝিয়ে মানাতে পারলেই হয়। আন্ডারস্কোর পূর্ণিমার রাত। হঠাৎই চাঁদের থালাটা ধীরে ধীরে মেঘের আঁচলে ঢাকা পড়ে গেল। এক ঝটকায় দমকা হাওয়া বইতে শুরু করল, সঙ্গে ঝিরিঝিরি বৃষ্টি। ব্যালকনির গ্রিল ধরে দাঁড়িয়ে প্রত্যাশা। হাওয়ার সাথে বৃষ্টির প্রথম ফোঁটাগুলো এসে গাল ছুঁয়ে দিল। নীরব কফির মগ হাতে এসে সোজাসুজি দোলনায় বসল। আদেশের সুরে বলল, প্রত্যাশা, সরে দাঁড়াও, বৃষ্টির ঝাপটায় ভিজে যাচ্ছ তো। প্রত্যাশা বিরক্ত মুখে ঘুরে নির্বের দিকে তাকালো। ঠোঁট উল্টে বায়না করে বলল, ভিজি না? দারুণ লাগছে তো। উহু, ঠান্ডা লাগবে, জ্বর আসবে। কফির মগে ঠোঁট ছুঁয়ে নীরব বলল। প্রত্যাশা ঠোঁট ফুলিয়ে মুখ ভার করে রইল। কিছুপল ওভাবে দাঁড়িয়ে থেকে কিছু ভেবে নির্বের পাশে গিয়ে বসল। আলাপ জমাতে পা দুটো দুলাতে দুলাতে বলল, বৃষ্টি আপনার ভালো লাগে না? হুম। উত্তরটা প্রত্যাশার মনোপুত হল না। ও মুখ ভেঙিয়ে বলল, হুম। এই একটা উত্তর হলো। আপনার জায়গায় অন্য কেউ থাকলে, এই ঝুম বৃষ্টির রাতে, আমার মতো একটা কিশোরী মেয়েকে পাশে নিয়ে, নির্ঘাত একটা কবিতা লিখে ফেলত। শুধু কবিতাই নয়, রোমান্টিক গানটানো গাইতো, হুম। সাথে বৃষ্টিতেও ভিজত। আপনি তো সেসব কিছুই করবেন না। ভিজবেনও না, আমাকেও ভিজতে দিবেন না। নীরব নিরুত্তর। নির্বের থেকে কোনো উত্তর না পেয়ে প্রত্যাশার রাগ হলো। ও ঝটিকায় উঠে দাঁড়িয়ে তর্জনী আঙুলে নাক ঘষে নিয়ে ঘন ঘন বলল, আপনি খুব আনরোমান্টিক। এখানে আপনার সাথে থাকলে রাগ বাড়বে বই কমবে না। তার চেয়ে বরং রুমে গিয়ে ঘুমিয়ে পড়ি। ব্যাড নাইট, বোরিং নাইট। এই বলে পা চালিয়েছে আর অমনি শাড়ির আঁচলে টান পড়ল।
নীরব বাম হাতের কফির মগ নামিয়ে ডান হাতে শাড়ির আঁচলটা প্যাঁচাতে প্যাঁচাতে এগিয়ে আসতে আসতে বলল, কি বললে, আমি আনরোমান্টিক? অন্য কেউ হলে কবিতা তারপর গানও গাইতো। তাই বলছিলে, রাইট? প্রত্যাশা এক হাতে শাড়ির আঁচল টেনে বলল, ছাড়ুন তো। আঁচল ছাড়িয়ে প্রত্যাশা পা বাড়াল। আচমকা বৃষ্টির রিনিঝিনি শব্দের সাথে আকর্ষণীয় সুর কানে এল। কিসি শায়র কা দিল বনকে বরসতি হাইন বুন্ডেন টম্প। প্রত্যাশা থমকে দাঁড়ায়, ধীরে ধীরে পেছনে ফিরে তাকায়। নীরব ওর দিকেই চেয়ে মুখে স্নিগ্ধ হাসি। প্রত্যাশার ভ্রু কুঁচকে গেল। ও সরু চোখে চাইল। নজারা ইউএফএফ কিয়া হোতা হ্যায় গুজরতি হাইন জব জুলফন সে। তারপর প্রত্যাশার একদম কাছাকাছি এসে চুলের ভাঁজে মুখ ডুবায়। প্রত্যাশা কাঁধ ঝাঁকিয়ে নিজেকে ছাড়িয়ে নিতে চাইল। প্রত্যাশার হাত ধরে নীরব আটকে দিল। ডোরি কহিন অ্যাপ যাও না তুম। পরপর এক হাতে বৃষ্টির জল ধরে আকাশের দিকে মুখ তুলে, সন 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 বরসাত কি ডুন সন। প্রত্যাশা থেমে স্থির দাঁড়িয়ে, নীরব ওর চোখে চোখ রেখে। দিল মে यही এক গম रहता है। প্রত্যাশা ভ্রু কুচকে হাত নেড়ে ইশারায় জিজ্ঞেস করে, কি? নীরব এবার মুচকি হেসে এক হাতে প্রত্যাশার কোমর পেঁচিয়ে ধরে, মুখটা অসহায় বানিয়ে। সাথ মেয়ে টু কোম রেহতা হ্যায়। প্রত্যাশার মুখে হাসি ফোটে, চোখের ভাষায় বলে, তাই নাকি? ছোড় কে অ্যাব হায় হান। প্রত্যাশা বিনিময় মিষ্টি হাসল। চোখের ভাষা বলছে, আচ্ছা। বাতাসে বৃষ্টির ছাপটা এসে জনের গায়ে পড়ছে। ঝিরিঝিরি বৃষ্টি জনকে ভিজিয়ে দিচ্ছে। প্রত্যাশার ঠোঁটে বৃষ্টির জল জমে চিকচিক করছে। সেই চিকচিক আলোয় প্রতিফলিত হয় নির্বের চোখের আকুলতা। নীরব ঘোরলাগা দৃষ্টিতে প্রত্যাশার দিকে চেয়ে। ঠান্ডা বাতাসে প্রত্যাশার শরীর থেকে থেকেই কাঁপছে। বাড়ছে বুকের কম্পনও। নির্বের মুখটা এগিয়ে আসে। জনের ঠোঁট ছুঁই ছুঁই। প্রত্যাশা চোখ বুজে নেয়। ঠিক স্পর্শের আগ মুহূর্তে আকাশে বিদ্যুৎ চমকে ওঠে। তীব্র শব্দ হলো, প্রত্যাশা আতকে উঠল। ঠাস করে চোখ মেলে তাকায়। ধরফর করে উঠে বসে। রুময় নজর বুলিয়ে নিজেকে বিছানায় আবিষ্কার করে। জানালার বাইরে ঝুম বৃষ্টি, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ গর্জে উঠছে। কয়েক মুহূর্ত পর ঠাহর করে এটা স্বপ্ন ছিল। চোখে মুখে লজ্জার ছায়া ফুটে ওঠে। কপালে হাত রেখে ভাবল, ও মাই আল্লাহ, এমন স্বপ্ন, তাও আবার এসপি সাহেবকে নিয়ে। ইসস, কি লজ্জা, কি লজ্জা। রাতে প্রিয় সিঙ্গার জুবিন নটিয়ালের এই গানের ভিডিও দেখতে দেখতে শুয়েছিল প্রত্যাশা। আর স্বপ্নে কি না নিজেকে এসপি সাহেবর সাথে দেখল। তবে একটা আফসোস থেকে গেল, ইসস গানটা সম্পূর্ণ হলো না। একটা বালিশ কোলের উপর নিয়ে আয়েশ করে বসল প্রত্যাশা। সেদিনের কথা ভাবল, সেদিন তো হঠাৎ আব্বুর ডাকে এসপি সাহেব নিরাপদ দূরত্বে সরে দাঁড়াল। তারপর বলল, মিষ্টি বিদায়টা পাওনা রইল। পরের বার সুদসহ নিব। আজ স্বপ্নের মধ্যেও মেঘের গর্জন ভিলেন হয়ে দাঁড়াল। এএসপি সাহেবের দেখছি পোড়া কপাল। না জানি এভাবে কতবার ব্যর্থ হওয়ার পর সফল হন, নাকি ব্যাটার কপালে শনি আছে। প্রকৃতিও যে তার রোম্যান্সে বাগড়া দিল, তাহার কপালে বউয়ের সোহাগ বুঝি নেই। এই ভেবে প্রত্যাশার ভীষণ হাসি পেল। এক হাতে মুখ চেপে হাসল। হঠাৎ ঘুম ভেঙে যাওয়ায় ঘুম আসছিল না। ফোনটা হাতে নিয়ে মেসেঞ্জার গ্রুপে গেল। বন্ধুদের গ্রুপে একটা মেসেজ দিল, জেগে আছিস কেউ? অনেকক্ষণ হওয়ার পরও মেসেজ ডেলিভার্ড হলো না। প্রত্যাশা বিরক্ত হয়ে আবার লিখল, সব কটা গুল্লায় গিয়েছে। সাথে একটা অ্যাংরি ইমোজি দিয়ে এফবিতে ঘোরাঘুরি করছিল। হঠাৎ মেসেজ নোটিফিকেশন এলো। প্রথম মেসেজে নাহিদের রিপ্লাই, না, ঘুমিয়ে আছি, মেরি বোন। প্রত্যাশাও সাথে সাথে লিখল, তা ঘুমিয়ে ঘুমিয়ে অনলাইনে কি করছিস মেরি ভাই? স্বপ্নে এদেশ ওদেশ পাড়ি দিয়ে আয়। নাহিদ হা হা রিয়েকর্ড দিয়ে চটজলদি মেসেজ সেন্ড করল, আমার আত্মা অনলাইনে, দেহটা চার্জে আছে, তাই আজ আর যেতে পারছি না, চার্জ ফুল হোক। প্রত্যাশা হা হা দিয়ে অনলাইন থেকে বেরিয়ে আসলো। হঠাৎ কিছু ভেবে কল লিস্টে গিয়ে উপরে থাকা নম্বরে কল দিল। খুব বেশি সময় না হলেও প্রতিদিন রাতে কথা হয় মিস্টার আনপ্রেডিক্টেবলের সাথে। উনি নিজেই রাতে কল দেয়, ভালো মন্দ টুকটাক কথা হয়। রিং হয়ে বেজে বেজে অবশেষে রিসিভ হলো। ঘুম জড়ানো স্বর এলো, হ্যালো। প্রত্যাশা সাড়া দিল না। নীরব কয়েক সেকেন্ড পর আবার বলল, হ্যালো প্রত্যাশা তবুও নিশ্চুপ। এবার এলো, ফোন রেখে দিব? প্রত্যাশা তৎক্ষণাৎ বলে উঠল, এই না না। নীরব ঘুমঘুম কণ্ঠেই বলল, হঠাৎ এত রাতে ঘুমাওনি? ঘুম ভেঙ্গে গেল। ঘুম আসছিল না। তা ইটস ওকে, নো এক্সপ্লেইন। প্রত্যাশা ছোট করে শ্বাস ফেলল। আলতো স্বরে বলল, শুনুন না। নির্বের কণ্ঠেও প্রশ্রয় প্রকাশ পেল, শুনছি তো, বলো। জানেন, এই প্রথম আপনাকে নিয়ে স্বপ্ন দেখলাম, তাও আবার রোমান্টিক স্বপ্ন। নির্বের মাঝে কোনো ভাবাবেগ, এক্সাইটেড প্রকাশ পেল না। ও স্বাভাবিক ভঙ্গিতেই বলল, তাই, ছোট করে জবাব দিয়ে নড়েচড়ে বসল প্রত্যাশা। তারপর কণ্ঠে একটু আক্ষেপ মিশিয়ে বলল,
ইসোস, জানেন কি হয়েছে? স্বপ্নটা না সম্পূর্ণ দেখতে পারিনি। দেখছেন না আকাশে মেঘের কি তোড়জোড় শুরু হয়েছে। তীব্র মেঘের গর্জনে ঘুম ভেঙে গিয়েছে। রোমান্টিক স্বপ্নটা কমপ্লিট হওয়ার আগেই যাহ দিল ঘুমটা ভেঙে। আবার ঘুমিয়ে পড়ো, অসম্পূর্ণ স্বপ্নটা সম্পূর্ণ করো। ধ্যাত, একবার ঘুম ভেঙে গেলে পুনরায় আবার সেই স্বপ্ন দেখা যায় নাকি? যায় না, নির্বের প্রশ্নে প্রত্যাশা অল্প স্বল্প রাগী স্বরে বলল। এই আপনি আমার সাথে ফাজলামি করছেন নাকি? আমি কিন্তু রেগে যাচ্ছি, হু। নীরব নিঃশব্দে হাসল। বলল, আচ্ছা রেগো না, আর ফাজলামি করব না। তবে এখন কিন্তু মোটেই ফাজলামি করে নয়। একদম সিরিয়াসলি বলছি, তোমার রোমান্টিক ইনকমপ্লিট স্বপ্নটাকে কমপ্লিট করতে আসবো কি? প্রত্যাশার মুখটা হা হয়ে যায়। দমকা হাওয়ায় জানালার পর্দা উঠছে। বৃষ্টির পানি জানালার কাজ ছুঁয়ে দিচ্ছে অবিরাম। নীরব বিছানায় শুয়ে সেদিকে চেয়ে মৃদুস্বরে বলল, ওয়েদারটা কিন্তু দারুণ রোমান্টিক আছে। ভেবে দেখো। প্রত্যাশা গলায় কপট রাগ ঢেলে বলল, আপনি তো দেখছি মশাই, মোটেই সভ্য পুরুষ নন। বউয়ের কাছে সভ্য হওয়া ঠিকও নয়। বর্ষায় ফোটা ফুলের মতন কোমল লাজুক হাসল প্রত্যাশা। লজ্জায় লাল হওয়া থেকে রেহাই পেতে তড়িৎ বলল, ঘুম পাচ্ছে রা, আমার ঘুম হারাম করে, এখন তোমার ঘুম পাচ্ছে। বারোরে, আমি আবার আপনার ঘুমের কি করলাম? কিছুই করনি? না তো, আচ্ছা, তাহলে ঘুমিয়ে পড়। আর যদি স্বপ্নটাকে সম্পূর্ণ করতে চাও, তাহলে এখনো সময় আছে। বলো আসবো নাকি? ধ্যাত ত্যারি, এতটুকু বলেই প্রত্যাশা কল কাটে। নীরব নিঃশব্দে হেসে চাদরটা গায়ে টেনে ঘুমিয়ে পড়ে। আন্ডারস্কোর, কয়েকদিন পর, আজ 3-4 দিন হবে নীলা এই বাড়িতে এসেছে। সময়টা এখন গোধূলি, সন্ধ্যা নামোনাম ভাব। মাহবুব সাহেব উমরা হজ্জ করে গতকাল ফিরেছেন। ওখানে থাকতে প্রত্যাশার হাতের কথা শুনেছিলেন, তারপর নীলাও এখানে। বিকেলে হুট করে স্ত্রীকে সাথে নিয়ে দেখতে এসেছেন। অধরা ফোন হাতে মাঝে মাঝে প্রত্যাশার কাছে কল দিয়ে যাচ্ছে। ফোন বন্ধ বলছে। সন্ধ্যা নামছে, অথচ প্রত্যাশা প্রাইভেট থেকে এখনো ফেরেনি। এদিকে নিহারিকা বেগম আসার পর থেকে প্রত্যাশার কথা জিজ্ঞেস করছেন, রোজই এত দেরি হয় আসতে? এটা সেটা প্রশ্ন করছেন। অধরা কিছু বলে সামলে নিবে। তার আগেই নীলা বন্ধুদের সাথে কোথায় ঘুরছে। অধরা পড়েছে ফ্যাসাদে। সন্ধ্যার আগেই তো প্রত্যাশা চলে আসে। আজ এত দেরি হচ্ছে কেন? এদিকে শ্বশুর শাশুড়ি এসেছেন। কি একটা জ্বালা। জ্বালা মানে হহুত জ্বালা। অধরা চিন্তায় চিন্তায় একসা হয়ে পড়ছে। অবশেষে বন্ধুদের নম্বরে কল দিল। ডট ডট সূর্যটা অস্ত যেতে থাকলো। ছোট বড় যানবাহনের একপাশে প্রত্যাশার ছোট্ট স্কুটি। প্রাইভেট শেষে বন্ধুদের সাথে শহর থেকে অনেকটা দূরে বয়ে যাওয়া নদীর তীরে ঘুরতে আসছিল। হ্যাপি প্রাইভেট থেকেই বাসায় যায়। প্রত্যাশার সাথে কোয়েল ছিল। রোহানের বাইকে নাহিদ। তারও হঠাৎ কাজ পড়তে মাঝ রাস্তায় নেমে যায়। ওরা তিনজন আসলেও ফিরছে প্রত্যাশা একা। রোহানের সাথে কোয়েল আবার লং ড্রাইভে গিয়েছে। সন্ধ্যা হয়ে যাবে দেখে প্রত্যাশা আর যায়নি। তবে কে জানত, ভাগ্য আজ অসহায় হবে। শহরে ঢোকার 20 কিমি দূরে যে ব্রিজ আছে, সেখানে ট্রাকের সাথে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটা বাসের সংঘর্ষ হয়েছে। শোনা যাচ্ছে, একটা ছাত্র নাকি রাও গিয়েছে। বেশ কয়েকজন গুরুতর আহত। এই রোডে শত শত গাড়ি আটকে আছে। সামনে পুলিশের ব্যারিকেড, পুলিশের ভ্যান, অ্যাম্বুলেন্স, মানুষের ভিড়। সব মিলিয়ে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ছে বাতাসে। এদিকে প্রত্যাশা টেনশন করতে করতে অস্থির। ওর পাশে বাইকে দুটো ছেলে বসে। ওর দিকে বাজে নজরে চেয়ে একের পর এক সিগারেট খাচ্ছে আর ধোঁয়া উড়াচ্ছে। ফোনটাও বের করতে নিয়ে হাত ফসকে পড়ে বন্ধ হয়ে গিয়েছে। খোলার নাম নিচ্ছে না। লোকমুখে শোনা যাচ্ছে, রাস্তা ক্লিয়ার হতে 1.5-2 ঘন্টা লাগবে। ঘটনা পরিদর্শনে স্বয়ং এমপি আসবে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও ইতিমধ্যে আসছে। তবে এখান থেকে মূল জায়গাটা বেশ দূরে। সামনে অনেক গাড়ির ভিড়, প্রত্যাশা অনেক পিছে। চারিদিকে অন্ধকার হয়ে আসছে। চারিপাশের গাড়ির আলোয় জায়গাটা মৃদু আলোকিত। বাইকের ছেলে দুটোর তাকানো কুৎসিত। তারপর সিগারেটের ধোঁয়ায় প্রত্যাশার দম বন্ধ হয়ে আসছে। ও উঠে রাস্তার একপাশে যায়। চিন্তায় দরদরিয়ে ঘাম ছুটছে। জোরে জোরে শ্বাস নিল। সামনে তাকাতেই আতকে উঠল। বাইকের ছেলে দুটোও নেমে এসেছে। প্রত্যাশার গলা শুকে চৌচির কোনো রকমে উপরে সাহস দেখিয়ে বলল, এই আপনারা এভাবে পিছু নিচ্ছেন কেন? আর কি চাই? হ্যাঁ। লাল গেঞ্জি গায়ে অল্প বয়সী বখাটে ছেলেটা হাসতে হাসতে অপর পাশের ছেলেটির গায়ের উপর পড়তে পড়তে ফের সোজা হয়ে বলল, আরে ভাই মাইয়া দেহি ফিডার খায়। কিছুই বোঝে না। ভাই উত্তরটা দিয়া দেন তো। গলায় চেইনসহ লকেট ঝুলানো, হাতে বালা পরিহিত ছেলেটি মুখের ভেতর থাকা সিগারেটের ধোঁয়া প্রত্যাশার মুখের উপর ছেড়ে বলল, তোমাকে চাই ময়না, তোমাকে। ঠাস করে পড়ল ছেলেটির গালে। পাশের জন চমকে তাকালো। প্রত্যাশা চর দিয়ে কলার চেপে ধরল। দাঁত খিচিয়ে বলল,
কুত্তা তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন, বাড়িতে মা বোন নেই। রাস্তায় মেয়ে দেখলেই কুকুরের মতো লালা ঝরে। আর কিছু বলতে পারল না প্রত্যাশা। তার আগেই পিছন থেকে এসে ছাড়িয়ে ওর হাত দুটো মুচড়ে ধরল লাল গেঞ্জি পরিহিত ছেলেটি। প্রত্যাশা ব্যথায় আহ বলে উঠল। থাপ্পড় খাওয়া ছেলেটি তেতে উঠল। এক হাত নিজের গালে ডলল, পরপর বলল, দাঁড়া তোরে তো, বলেই প্রত্যাশার কাঁধের উপর থাকা ওড়না একটানে ছুঁড়ে ফেলল। বাতাসে ওড়নাটা গিয়ে বেশ দূরে পড়ল। এগিয়ে বলল, দাঁড়া তারা চিহ্ন তারা চিহ্ন তারা চিহ্ন। বিশ্রী গালি দিয়ে প্রত্যাশার গাল চেপে ধরল এক হাতে। প্রত্যাশা চিৎকার করতে পারছে না। প্রত্যাশার চোখে পানি টলমল করছে। ছেলেটি ওর দিকে এগিয়ে এলো লালসার দৃষ্টি নিয়ে। প্রত্যাশার ভীষণ কান্না পাচ্ছে। আচ্ছা, এরা এখন ওর সাথে রাপ কিছু করে মেয়ে তারা চিহ্ন রে ফেলবে? নাকি কাল সকালে খবরের পাতায় ছাপা হবে প্রত্যাশা নামের কিশোরীর অর্ষণের নির্মম খবর? প্রত্যাশার ভেতরটা চিৎকার করে বলছে, ইয়া আল্লাহ, এর আগে আমার তারা চিহ্ন তত্ত্ব হলেও আমি খুশি হতাম। ইয়া রব, দয়া করো। সামনের ছেলেটা এগোতে থাকলো। প্রত্যাশা চোখ বুজে নেয়। নিজেকে ছাড়াতে মুচড়ামুচড়ি করতে থাকে। ঢিলেঢালা লালটি শার্ট পরা ছেলেটা শক্ত হাতে প্রত্যাশার কবজি মুচড়ে ধরে রেখেছে। প্রত্যাশার ছটফটানি দেখে ঠোঁট বাঁকিয়ে বলল, ভাই, মাইয়াডা তো দেহি কুরবানির গরুর মতো ছটফটানি শুরু করছে। ধৈরা রাখা কষ্ট হইতেছে। আশেপাশে গাড়ি ঘোড়া, লোকজন, সামনে ব্রিজের ওপর লিশ ভ্যানও আছে। এখানে থাকা রিস্ক। তাড়াতাড়ি মুখ বাইন্ধা ফালান। গাল চেপে ধরে রাখা ছেলেটা বাম হাত দিয়ে পকেট থেকে একটা রুমাল বের করে তড়িঘড়ি করে মুখ বাঁধতে লাগল। এক সেকেন্ডের জন্য মুখটা একটু ছেড়ে দিতেই প্রত্যাশা হাঁপাতে হাঁপাতে একটা শ্বাস নিতে চাইল। এতটা জোরে গাল দুটো চেপে ধরেছে যে দম বন্ধ হয়ে আসছিল। কিন্তু শ্বাসটুকু নেওয়ার আগেই মুখটা শক্ত করে বাধা হয়ে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রু টপটপ গাল গড়িয়ে পড়তে লাগলো প্রত্যাশার। প্রতিটা ফোঁটা মেয়েটার অসহায়তার নীরব সাক্ষ্য হয়ে ঝরছিল। স্কুটি থেকে নেমে একটু পাশে এসে দাঁড়ানো আরও বেশি কামি ছিল। কুৎসিত দৃষ্টি আর সিগারেটের ধোঁয়ায় না আর অস্বস্তিতে গা গুলিয়ে উঠেছিল। মাথাভর্তি চিন্তায় একটু নিঃশ্বাস নিতে রাস্তার পাশে দাঁড়ায়। ভাবছিল কিভাবে বাড়িতে জানাবো। কে জানতো শকুনেরা ওত পেতেই ছিল। ছেলে দুটো প্রত্যাশাকে টেনে হিঁচড়ে নিয়ে যেতে লাগলো আরো দূরে। যেখানে আলো নেই, কোলাহল নেই, আছে কেবল বড় বড় গাছ আর অন্ধকারে ডুবে থাকা নির্জনতা। একটুখানি আসার যে আলো ছিল, তাও যেন এই অন্ধকারেই নিভে গেল। দপ করে ড্রয়িং রুমে বসে থাকা প্রতিটি মুখেই চিন্তার ছাপ স্পষ্ট। অধরা ফোনে প্রত্যাশার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করল। জানতে পারল প্রত্যাশা বন্ধুদের সঙ্গেই ঘুরতে গিয়েছিল। কিন্তু কোয়েল বিস্মিত হয়ে জানালো, প্রত্যাশা তো ওদের আগেই রওনা দিয়েছিল। অনেক আগেই তো বাসায় পৌঁছে যাওয়ার কথা। এই খবরে সবাই আরও উদ্বিগ্ন হয়। শফিক সাহেব মেয়ের সব বন্ধুদের বাসায় ফোন করে খোঁজ নেন, কিন্তু কোথাও প্রত্যাশার সন্ধান মেলে না। আত্মীয়দের কাছেও খোঁজ নেওয়া হয়, সেখান থেকেও মেয়ে সম্পর্কে কোনো খবর পাওয়া যায় না। তবে শোনা গেল, ওই রাস্তায় অ্যাক্সিডেন্টের কারণে রাস্তা বন্ধ রয়েছে। এর মধ্যে নিভান আসে। সন্ধ্যায় মা বাবাকে নিয়ে যাওয়ার কথা ছিল ওর। মাহবুব সাহেব চিন্তিত বদনে নিভানকে বললেন, নিভান, নির্বের কাছে ফোন দাও। হ্যাঁ, বাবা। নিহারিকা বেগম গম্ভীর মুখে চুপ করে বসে আছেন। মনের ভেতরে ক্ষোভ, রাগ আর আফসোস একসাথে নাড়া দিচ্ছে। বেআইনের উপর তার ক্ষোভ কম নয়। মেয়েকে দড়ি ছাড়া গরুর মতো ছেড়ে দিয়ে রেখেছেন। আগে থেকে লাগাম টেনে ধরেননি। উড়নচণ্ডী বানিয়েছেন। আজকের দিন যে আষাঢ়ী ছিল। এই জন্য কশ্চিনকালে ওই মেয়েকে বাড়ির বউ করতে চাননি। স্বামীকে কম তো বারণ করেননি। কিন্তু কি করার, কপালই খারাপ। তার আদরের পুত্র ছোট জনের ক্ষেত্রেই এরকম হলো। যে মেয়েগুলোকে বউ করতে রাজি ছিলেন না, অথচ তারাই ছেলেদের বউ হলো। একজন তো নিজে পাগল হয়েছিল। আবার এখানে অসুস্থ স্বামীর বিরুদ্ধে যেতে না পেরে রাজি হলেন। এখন টের পাচ্ছেন, রাজি না হলেই বুঝি ভালো হতো। নির্বের উপরও রাগ হচ্ছে। সেদিন বললেন, নীরব গায়ে মাখল না। ওইয়ে বললেন, অঘটন ঘটলে তখন মায়ের কথার দাম দিবি। সেই কথা যেন অক্ষরে অক্ষরে ফলে যাচ্ছে। নিভান একটু বাইরে এসে কল দিল। রিং হওয়ার দ্বিতীয় বারের মাথায় কল তুলল নীরব। নির্বের কথার আগেই হইচই আর গাড়ির শব্দ আসতে থাকল। নিভান বলল, হ্যালো, নীরব তুই কই? হ্যালো, ভাইয়া। কথাগুলো বেঁধে বেঁধে আসল। নিভান বলল, নীরব, এদিকে তো সমস্যা হয়ে গিয়েছে। হ্যালো, ভাইয়া আমি শুনতে পাচ্ছি না। একটু জোরে আর তাড়াতাড়ি বলো। আমি ব্যস্ত আছি। প্রত্যাশাকে পাওয়া যাচ্ছে না। ও এখনো বাড়ি ফেরেনি। বন্ধুদের সাথে। আশেপাশে ভিড়, গাড়ির হর্ন সব মিলিয়ে নীরব ঠিকঠাক বুঝতে পারছিল না। প্রত্যাশা নামটা বুঝল, বাকি কথা স্পষ্ট শোনা গেল না। ডিউটির জন্য ওকে জরুরি অ্যাক্সিডেন্ট স্পটে আসতে হয়েছে।
বাসটা ক্যান্টনমেন্টের হওয়ায় উপর মহল থেকেও বেশ চাপ আসছে। ঘটনাস্থলে দুই বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসেছে। হতদেরকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। দাঁড়ি ভালো করে বলো, শুনতে পাচ্ছি না। বিপদের সময় সব দিক থেকেই যেন একেবারে আটঘাট বেঁধে বিপদ নামে। এমনি সময় নেটওয়ার্কে কোনো প্রবলেম হয় না, কথা তেলতেলে চলে আসে। আর এখন জরুরি মুহূর্তে নেটওয়ার্কও নাটক শুরু করেছে। নীরব এদিকটায় নেমে আসল একটু রাস্তার পাশে ফাঁকে দাঁড়ালো। হ্যালো হ্যালো করতেই ওপাশ থেকে নিভানের উচ্চস্বর আসল। প্রত্যাশাকে পাওয়া যাচ্ছে না। বন্ধুদের এখনো বাড়ি ফেরেনি। নীরব এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। জোরাল শ্বাস ফেলে দৃষ্টি জোড়া নিচু করে কিছু বলবে। তার আগেই পিচের রাস্তার ধারে সবুজ ঘাসের উপর ঠিক নিজ পায়ের সামনে দৃষ্টি পড়ল। হালকা আলোয় নীল রঙের ওড়নাটার একপাশ বাতাসে উড়াউড়ি করছে। ওড়নার পাশ দিয়ে থাকা সোনালি সুতোর কারুকাজ চিকচিক করছে। দাড়ি কেমন চেনা চেনা লাগছে। উবু হয়ে ত্রস্ত এক হাতে ওড়নাটা তুলল নীরব। মস্তিষ্ককে চাপ দিয়ে মনে করল, হ্যাঁ সেই এমন ওড়না প্রত্যাশার জন্য কেনা ড্রেসে ছিল। ওড়নাটা ঝকঝকে নতুন। নতুন জিনিস এভাবে রাস্তায় পড়ে থাকার কথা নয়। সেকেন্ডেই মন মস্তিষ্ক অনেক কিছুই ভেবে নিল। ওপাশ থেকে নিভানের কথা আর একটাও কানে ঢুকছে না নীরবের। মস্তিষ্ক হ্যাং হয়ে আসছে। নিভান হ্যালো হয়ালো করতে করতে ফোন কাটল। প্রত্যাশার নম্বরে কল করে বন্ধ পেল। রাগে মাথা ফেটে যাচ্ছে নীরবের। কপালের ঘাম মুছে গভীর নিঃশ্বাস ফেলে দ্রুত গুছিয়ে নিল নিজেকে। পরপর কাঙ্ক্ষিত নম্বরে ডায়াল করল। রিসিভ হতেই বলল, আমি এক্ষুনি একটা নম্বর সেন্ড করছি। জরুরি ভিত্তিতে লোকেশন ট্রেস করতে হবে। অবিলম্বে। সময় তারা চিহ্ন স্টো করার সুযোগ নেই। টাইমলাইন, শেষ অ্যাক্টিভ স্পট, সবকিছু। আর হ্যাঁ, এটাকে অফিসিয়াল না, আমার পার্সোনাল হিসেবে ধরো। কিন্তু গুরুত্ব যেন অফিসিয়ালের চেয়েও বেশি হয়। খুব জরুরি। ওকে স্যার। ডট ডট বাবা, নীরব যেখানে আছে সম্ভবত সেখানে নেটওয়ার্কের খুব প্রবলেম। ট্রাই করলাম, ও বোধ হয় ঠিকঠাক বুঝতে পারেনি। আমি আবার ট্রাই করে দেখছি। নিভান বলল। শফিক সাহেব আর বসে না থেকে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। নিভান সবাইকে আশ্বস্ত করে বলল, আমি বাবার সঙ্গে যাচ্ছি। চিন্তার কিছু নেই, প্রত্যাশাকে নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে। যেহেতু ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, গাড়ি সব আটকে আছে, প্রত্যাশা মেবি ওখানে আছে। নিহারিকা উদ্বেগমিশ্রিত আশঙ্কা নিয়ে বলে উঠলেন, খুঁজে পাওয়া যাবে, কিন্তু সুস্থ অবস্থায় তো। এখন এমনিতেই দিনকাল ভালো নয়। তারপর রাত হয়ে গিয়েছে। নিহারিকা কিসের ইঙ্গিত দিলেন সবাই বুঝে নেয়। দাঁড়ি নিভান কথা না বাড়িয়ে শ্বশুরের সাথে বেরিয়ে গেল। নিহারিকা মুখ গম্ভীর করে নানান কিছু ভাবতে লাগলেন। আজ কোনো দুর্ঘটনা ঘটলে ওই মেয়েকে মেনে নিবেন না। আসলে মেয়েটা তার ছেলের যোগ্যই নয়। কোন দিক দিয়েই না। রাগে ক্ষোভে নানান নেগেটিভ চিন্তা ভাবনাই আসছে মাথায়। আন্ডারস্কোর ঘড়ির কাঁটা টিকটিক করে যত এগোচ্ছে তত সবার চিন্তা বাড়ছে। রাত 8টা বাজতে চলছে। অধরা চোখে এক প্রস্থ জল নিয়ে দুই হাতে মুখ চেপে বসে মেয়ের জন্য দোয়া করছেন। মনে হচ্ছে নিজেরও কিছু গাফিলতি আছে। ভালোবেসে বেশি স্বাধীনতা দিয়ে ফেলেছিল প্রত্যাশাকে। সেই জন্য আজ এমন দিন। না জানি মেয়েটা কোথায়, কোন হালে আছে। সন্ধ্যা পেরিয়েছে ঘন্টা খানেক আগে। দিন হলে তাও চিন্তা কম ছিল। দিনেই যেখানে মেয়েরা সেভ নয়, এখন তো রাত নেমেছে। গা শিউরে উঠল অধরার। এর মধ্যে ডোরবেলের শব্দ আসতেই ছুটে এলেন দরজা খুলতে। নীলা মায়ের পিছু পিছু এলো। এমনিতে প্রত্যাশাকে দেখতে না পারলেও আজ কেন জানি একটু হলেও মন খারাপ করছে। যখন কেউ থাকে না, তখন তার কথা মনে হয়। দরজা খুলতেই দরজার সামনে নীরব দাঁড়িয়ে। অধরার আশার আলো মিয়ে আসলো। ভেবেছিল সাথে মেয়েকে দেখবে। নীরবকে একা দেখে উদ্বিগ্ন হয়ে একসাথে প্রশ্ন করলেন, নীরব তুমি একলা? প্রত্যাশাকে খুঁজে পাওনি? তোমার শ্বশুর, নিভান গেল, ওরা পেয়েছে কি প্রত্যাশাকে? নীরব কিছু বলার আগেই অধরা ঘন ঘন বলতে থাকে, নীলা তোর আব্বুকে ফোন কর। শোন তো কতদূর, ওরা নিশ্চয় প্রত্যাশাকে খুঁজে পেয়েছে। প্রত্যাশা ওদের সাথেই ফিরছে, তাই না নীরব? নীরব জোরাল শ্বাস ফেলে মৃদুস্বরে বলল, আন্টি, চিন্তার কিছু নেই। প্রত্যাশা আমার সাথেই আছে। এই বলে নীরব ডান পাশে একটু সরে দাঁড়ালো। পিছনে নত মস্তকে প্রত্যাশা। চোখের পাতা ভার, ঠোঁট চেপে ধরে, শরীরটা গুটিয়ে আছে ভিতরের কোনো পা দুটো একসাথে জড়ো করে নিঃশব্দে দাঁড়িয়ে। মাহবুব সাহেব আর নিহারিকা এসে দাঁড়িয়েছেন দরজার সামনে। নিহারিকা তীক্ষ্ণ দৃষ্টিতে প্রত্যাশার আপাদমস্তক দেখলেন। পরপর কণ্ঠে চাপা রাগ নিয়ে বললেন, কোথায় ছিলে এতক্ষণ? তোমার কোনো আক্কেল নেই? ফোন বন্ধ করে কোথায় ছিলে, শুনি? আর সবাইকে না বলে বন্ধুদের সাথে ঘুরতে চলে যাও। বাড়িতে চিন্তা করতে পারে, এতটুকু সেন্স নেই? রাত হয়ে যায় বাড়ি ফেরার নাম নেই। প্রত্যাশা মাথাটা নুয়ে আছে। শাশুড়ির এক একটা কথায় বুকটা কেঁপে কেঁপে উঠছে।
সবটা শুনলে সবাই তো আরো কবে। নিহারিকা এবার ছেলের দিকে তাকিয়ে বলল। নীরব, তুই চুপ করে আছিস কেন? কোত্থেকে আনলি? সন্ধ্যা পেরিয়ে রাত হয়েছে অনেকক্ষণ। এতটা সময় ও কোথায় ছিল? মাহবুব সাহেব বললেন। আহ, নিভানের মাথা মতো মাত্র আসলো, ভেতরে এসে বসুক, বলবে ধীরে সুস্থে। অধরা চোয়াল শক্ত করে কঠিন স্বরে মেয়েকে প্রশ্ন করলেন। প্রত্যাশা চুপ করে না থেকে বল, কোথায় ছিলি, কি হয়েছিল বল। নির্বের একবাক্যে উত্তপ্ত পরিবেশটা মুহূর্তেই ঠান্ডা হয়ে আসল। বিস্ময় সবাই ওর দিকে চাইল। নীরব বলল, প্রত্যাশা আমার সাথে ছিল। প্রত্যাশা সাথে সাথে মুখ তুলে নির্বের দিকে তাকায়। হতভম্ব হয়ে তাকিয়ে থাকে, কান দুটোকে অবিশ্বাস্য ঠেকেছে। ভাবল, উনি মিথ্যে কেন বলল? খানিক আগে উনি নিজেই তো কত কড়াকড়া কথা বলল, আর এখন আবার সবার সামনে আমার জন্য মিথ্যে বলছে। নিহারিকা অবাক গলায় জিজ্ঞেস করলেন, তোর সাথে ছিল মানে? নীরব মাথাটা নুয়ে নিঃশ্বাস ফেলল। তারপর সাবলীল গলায় বলল, প্রত্যাশা বন্ধুদের সাথে ঘুরে ফেরার সময় হঠাৎ আমার সাথে ওর দেখা হয়। সন্ধ্যা থেকে ও আমার সাথেই ছিল। অধরা অবিশ্বাস্য বদনে চেয়ে অস্ফুটে বললেন, তোমার সাথে ছিল? নীরব জবাব দেওয়ার আগেই নিহারিকা বললেন, ও তোর সাথে ছিল। তা বাড়িতে ফোন দিয়ে জানায়নি কেন? ওর ফোন না হয় বন্ধ বলছে, তোর ফোন দিয়ে কেন জানায়নি? নীরব 2 সেকেন্ড ভাবে, কি বলবে। মাহবুব সাহেব প্রশ্ন করলেন, নিভান না তোমাকে ফোন দিল? এর মধ্যে পিছন থেকে কয়েক জোড়া জুতোর মুষোমুষি শব্দ আসলো। খানিকটা দূর থেকেই নিভান এগিয়ে আসতে আসতে বলল, বাবা, তখন বললামই তো নির্বের ফোনে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। কথা বোঝা যাচ্ছিল না। বসার রুমে সবাই বসে, চোখে মুখে স্বস্তির নিঃশ্বাস। তবে সবার প্রশ্নবাণে বিদ্ধ নীরব। প্রত্যাশাকে পাওয়ার পর নীরব নিভানকে জানিয়ে দেয়, ওর সাথে প্রত্যাশা আছে, বাড়ি ফিরছে। নিভান আর শফিক সাহেব মাঝরাস্তা থেকে ব্যাক করে। নিভান ধারণা করে নেয়, নীরব যখন বলছে, কোনো না কোনো কারণ আছে। আর মাকে তো ভালো করেই চেনে। তাই হয়তো সেই জন্য নিভান পা রাখতেই নিজ থেকে নেটওয়ার্কের কথাটা বলল। প্রত্যাশা রুমে ঢুকে দরজার পাশে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে রয়। ড্রয়িং রুমের কথা স্পষ্ট শোনা যাচ্ছে। মাহবুব সাহেব বললেন, নীরব, প্রত্যাশা না হয় ছোট, তুমি তো ছোট নও। ওর বুঝো কম, তুমি তো অবুঝ নও দাঁড়ি। তুমি যথেষ্ট বুঝদার। তবে তুমি হঠাৎ এরকম কামি কি করে করলে? একবার ফোন দিয়ে জানিয়ে দিলেই হতো। আমরা চিন্তা করতাম না। প্রত্যাশার বাবা মা কতটা চিন্তা করছিল তুমি বুঝতে পারছো? তোমার থেকে আমি এমনটা আশা করিনি। নিহারিকা ছেলের দিকে তেরছা চোখে চাইলেন। অতিষ্ঠ গলায় বললেন, তুইও কি ওর সাথে থেকে ওর মতো হচ্ছিস? তোর কোনো কাণ্ডজ্ঞান নেই। 1 মিনিটের একটা কল দেওয়ার সময় তোদের হলো না। একটা কল দিয়ে জানিয়ে দিলেই হয়ে যায়। সবাই হয়রানি হয় না? অধরা বললেন, আপা বাদ দিন না। নীরব ভেবেছিল প্রত্যাশা হয়তো জানিয়েছে। প্রত্যাশাটা নিজেই তো বেখেয়াল। ভেতর থেকে সব কথা শুনে প্রত্যাশার নিজেকে আরো বেশি অপরাধী মনে হচ্ছে। সবটা শুনলে আর কেউ না হলেও নিহারিকা অনেক কিছুই বলবে। এমনিতেই বাবা মায়ের শিক্ষা নিয়ে আগেও বলেছেন। নীরব আজ সবটা নিজের গায়ে নিয়ে প্রত্যাশা সহ আব্বু আম্মুর সম্মানও বাঁচিয়ে দিল। প্রত্যাশা আমার সাথে ছিল, এই কথাটার ভার কত তা প্রত্যাশা টের পাচ্ছে। এই একটি কথার জন্য ওর সম্মানে ওকে নিয়ে কোনো সন্দেহ হয়ে প্রশ্ন করার সুযোগ পায়নি। যখন শুনত 2 বাজে ছেলের খপ্পরে পড়েছিল, তখন নিশ্চয় চিন্তা হতো প্রত্যাশাকে বাজেভাবে ছুঁয়েছে। ওরকমটা না হলেও কেউ কেউ ভেবে নিত অনেক কিছুই হয়েছে। কিন্তু নির্বের একটা বাক্যে কেউ সেই সুযোগটা পায়নি। নীরব দেয়নি, চায়নি অন্যের কাছে প্রত্যাশা এতটুকু ছোট হোক। নির্বের প্রতি প্রত্যাশার সম্মান শ্রদ্ধা হাজারগুণ বেড়ে যায়। প্রত্যাশা চোখ দুটো বুঝতেই ঝরঝরিয়ে পানি পড়ল। চোখের সামনে ভেসে উঠল সেই দৃশ্য। আর সাথে সাথে গায়ে কাতারা চিহ্নটা দিয়ে উঠল। টেনে হিচড়ে অন্ধকারে নেওয়ার সময় লাল টি শার্ট পরা ছেলেটি প্রাকৃতিক ডাকে সাড়া দিতে একপাশে যায়। প্রত্যাশার হাত দুটো অন্যজন ধরে ডেকে বলল, এই তাড়াতাড়ি কর বেডা, কাজের সময় তোর হাগা মুতা চাপে। প্যান্টের জিপার তুলতে তুলতে বলল, আইসি, ভাইজান আইসি। ছেলেটি সামনে এসে দাঁড়ালো, বলল, ভাই বাংলা মা ল আছে তো? সব আছে তো, আজ বাংলা মা ল না, অত গুলান চকচকে নোট পাইলাম, তাই দিয়া বিদেশি মা ল খাবো দাড়ি, সাথে এই চিকনা চিকনি ময়না। ভাই তাড়াতাড়ি চলেন, এই মাইয়া হাত ছাড়া হলে সব দিক দিয়াই লস। বাকি টাকা পাবো না নে, কয়দিন ধরে সুযোগ খুঁজতে খুঁজতে পাখিরে ধরছি, আমাগো খাঁচায় বন্দি, এখন তো মজাই মজা। প্রত্যাশা স্তব্ধ হয়। মনের ভেতর প্রশ্ন চলছে একের পর এক। প্রত্যাশা চোখ বুজে বাঁচার জন্য বুদ্ধি খোঁজে। নিজেকে রক্ষার শেষ চেষ্টা আর না এক করে দাঁতে দাঁত চাপল। সামনেরটার মেইন পয়েন্ট বরাবর গায়ের সমস্ত শক্তি দিয়ে লাথি দেয়। সারা জীবনের সুরসুরি শেষ করবে। এতটা রাগ নিয়ে লাথি মা রে।
সামনের ছেলে দু কদম পিছিয়ে যায়। ব্যথায় কুকিয়ে ওঠে। পিছনের জন হকচকাল, পায়ের তলায় বালু। প্রত্যাশা এবার খিচে চোখ বন্ধ করে। নিজের মাথা একপাশে নুইয়ে নিল। বালুর মাঝে পা ডুবিয়ে দেয়। তারপর পায়ের উপর বালু তুলে পিছন দিকে রে। পিছনের জনের এক চোখে কিছু বালু ঢোকে। ছেলেটা প্রত্যাশার হাত ছেড়ে চোখ ডলতে থাকে। প্রত্যাশা এক মুহূর্ত দেরি না করে দৌড় লাগায় রাস্তার দিকে। ওই আলো দেখা যাচ্ছে, সেদিকে। চোখের বালু ঢলতে ঢলতে ছেলেটাও পিছু নিল। আরেকজন ব্যথা নিয়েই পিছু পিছু ছুটছে। এই মেয়ে গেলে খবর আছে। অতগুলো টাকা হাত ছাড়া হবে। টাকা দিয়ে ব্যথা সারানো যাবে। তবুও এই মেয়েকে ছাড়া যাবে না। প্রত্যাশা ছুটছে। হঠাৎ সামনে থাকা শুকনো ভাঙা ডালে উষ্টা খায় প্রত্যাশা। টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে বালুর উপর। ছেলে দুটো ওই তো দৌড়ে আসছে। প্রত্যাশার ঘাম ছুটছে কপাল, মুখ বেয়ে। তবুও ক্লান্ত শরীর নিয়ে উঠার চেষ্টা করে। উঠার শক্তি এক চুল নেই শরীরে। হাঁপাতে হাঁপাতে এক হাতে টেনে মুখের কাপড় সরিয়ে ফেলে। চিৎকার করে। কেউ আছেন? গলা দিয়ে কথাও যেন বেরোচ্ছে না। এর মধ্যে ছেলে দুইটার সামনে চলে এসেছে। ইসোস, মনে হচ্ছে বাঁচার একটা সুযোগ পেয়েও হারিয়ে ফেলল। এবার হতাশ প্রত্যাশা একদম ভেঙে পড়ল। ছেলে দুটো সামনে দাঁড়িয়ে গা লি দিয়ে শ্রী হাসল। পরপর প্রত্যাশার দিকে উবু হয় গাল চেপে ধরল। বলল, আরে তোর সাহস তো কম না। প্রত্যাশার ঠোঁটের দিকে নজর যায়। সেদিকে এগোতে এগোতে বলে, ভাবছিলাম ধীরে সুস্থে ভোগ করব। এত সেই সুযোগই দিতাছেই না। এখানেই শুরু করি। এই বলে মুখ এগিয়ে আনতে থাকে। ঠিক এমন সময় কারো থিতে সামনের ছেলেটি ছিটকে দূরে সরে পড়ে। বুট পায়ে থিটা গাল বরাবর পড়ল। ফিনকি দিয়ে তো গড়িয়ে পড়তে থাকল। প্রত্যাশা পাশে ঘাড় ঘুরিয়ে তাকাবে, তার আগেই একটা হাত ওর দিকে বাড়িয়ে দিল। প্রত্যাশা মুখ দেখেনি, তারপরও আগন্তুককে ওর জন্য সাহায্যকারী হিসেবে ধরে কাপা কাপা হাতটা রাখল, রুক্ষ, শক্ত হাতে। আগন্তুক শক্ত করে হাত ধরল। একটানে প্রত্যাশাকে তুলল। প্রত্যাশা দাঁড়িয়ে থমকে যায়। ও কিছুই বলতে পারে না। আচমকা বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। বুকে মুখ গুজে ফুপিয়ে উঠল। দুই হাতে পিঠের কাছের আয়রন রঙা ইউনিফর্মটা শক্ত করে ধরে রেখেছে প্রত্যাশা। উফ, প্রশস্ত বুকটা নিজের জন্য সেফ মনে হচ্ছে। এতক্ষণে একটু শ্বাস নেওয়া যাচ্ছে। প্রত্যাশা আঁকড়ে ধরে ব্যক্তিগত মানুষটিকে দাঁড়ি। এটাই মনে হচ্ছে ওর জন্য একমাত্র নিরাপদ, শান্তির আশ্রয়স্থল দাঁড়ি। নীরব নিজের থেকে প্রত্যাশাকে ছাড়িয়ে নিল। তারপর বাম হাতে থাকা ওড়নাটা প্রত্যাশার গায়ে জড়িয়ে দিল। একজন তো একলা থিতেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আরেকটা পালিয়ে যাচ্ছিল। নীরব পা দিয়ে ভাঙা ডালটা তুলল, হাতে এসে পড়ল। তারপর রে দিতেই লাঠিটা গিয়ে ছেলেটির ঘাড়ের দিকে লাগতেই অমনি ছেলেটি মাটিতে পড়ে গেল। ছেলে দুটোর মুখ বরাবর একের পর এক তারা চিহ্ন দেয়। তারপর দুটোর মাথা ধরে একসাথে বাড়ি দিল। কপাল গড়িয়ে তো পড়ছে। দুটো মাটিতে গড়াগড়ি খেতে লাগলো। আর আর্তনাদ করতে থাকলো। নির্বের রাগ কমেনি, দুইজনের হাতের উপর বুট পায়ে চেপে ধরে রাখে। এই হাত দিয়ে প্রত্যাশার গাল চেপে ধরছিল না, ইচ্ছে করছে এই হাতকে ফেলতে। প্রত্যাশার গা থরথরিয়ে কাঁপছে। এর মধ্যে তানভীর আসতেই নীরব ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলে, বিচ দুটোকে নিয়ে যাও দাঁড়ি। কি কেস দিবে, আমি বলে দিব। ওকে স্যার বলে তানভীর দায়িত্ব পালন করে। আর চোখে একবার প্রত্যাশার দিকে চাইল। মেয়েটিকে স্যারের পরিচিত জিজ্ঞেস করার সাহস হলো না। ফোনে লোকেশন ট্রেস করার কথা বলে আরেকটু নিচে নামতেই হঠাৎ দূরে কাউকে দৌড়তে দেখা যায়, পিছনে আরও কেউ। এই দেখে নীরব তানভীরকে মেসেজ দিয়ে এগিয়ে আসে। তারপর যা দেখল, মাথায় তারা চিহ্ন চেপে যায়। নিজে হাতে টোকে তারা চিহ্ন করতে ইচ্ছে করছে। প্রত্যাশার সামনে দাঁড়ালো নীরব। মুখটা খুব ঠান্ডা। প্রত্যাশা কম্পিত পল্লব তুলে তাকালো। প্রত্যাশার মাথার পিছে হাত দিয়ে বাঁধা রোমাল খুলে দিল নীরব। প্রত্যাশার বুকটা এখনো কাঁপছে। এক দণ্ড স্বস্তি পেতে সামনের মানুষটার বুকে মুখ গুজতে ইচ্ছে করছে দাঁড়ি। যেটুকু দুরু দুরু কম্পন আছে, সব ওই বুকে মাথা রেখে উবে দিতে মনটা খুব করে চাইছে দাঁড়ি। প্রত্যাশা অসহায় মুখ করে অস্ফুটে বলল, নীরব আপনি না আন্ডারস্কোর। আর বলতে পারল না। প্রত্যাশার গলার স্বর ভারী হয়ে আসল। কাঁদতে কাঁদতে নির্বের দিকে আরেক পা এগোল। নীরব শান্ত চোখে চেয়ে তৎক্ষণাৎ এক হাত সামনে তুলে বজ্রকণ্ঠে বলল, স্টপ। এক শব্দেই প্রত্যাশার পুরো দুনিয়া যেন থেমে গেল। নীরব দুই আঙুলে কপাল স্লাইড করে রাগটা কমানোর চেষ্টা করল। নীরব শক্ত কণ্ঠে জিজ্ঞেস করল, কিভাবে কি হয়েছিল, ডিটেইলস বলো। প্রত্যাশা মিহি স্বরে শর্ত কাটে সবটা বলে। সব শুনে নির্বের রাগের পারদ বাড়ে। ভেতরের রাগটাকে প্রশমিত করতে চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকল নীরব। তারপর চোখ খুলে প্রত্যাশার দিকে তাকালো। কিছুক্ষণ ঠোঁট দুটো দৃঢ়ভাবে চেপে কথাগুলো নিয়ন্ত্রণ করার চেষ্টা করল। অতঃপর ঠান্ডা কণ্ঠে বলল, তুমি চঞ্চল,
ঠিক আছে, আমি সেটা জানতাম, কিন্তু এতটা কেয়ারলেস, এতটা ইরেসপন্সিবল, সেটা জানতাম না। একটু থামল, ভেতরে জমে থাকা ক্ষোভ প্রকাশ পেতে থাকল। তুমি একা একা শহর ঘুরে বেড়াও, কাউকে জানানোর প্রয়োজন বোধ করো না। মনে হলো না, কেউ চিন্তায় পড়তে পারে? বাই চান্স দুর্ঘটনা ঘটতে পারে? একবারও মনে হয়নি? শেষের কথাটা ম ক দিয়ে বলে প্রত্যাশা কিঞ্চিত কেঁপে উঠল। নির্বের চোখে চোখ রাখতে পারল না। দৃষ্টি নত হয়ে গেল, ঠোঁটজোড়া থরথর করে কাঁপছে ওর। নীরব গভীর নিঃশ্বাস ছেড়ে কঠোর স্বরে বলে উঠল, ইউ আর আ গার্ল, গড ড্যাম ইট। ডু ইউ ইভেন রিয়ালাইজ দ্যাট? একটা মেয়ের বেসিক কিছু সেন্স থাকে। সেই সেন্সটুকু তোমার মধ্যে থাকা উচিত ছিল। বাট তোমার এটুকু বেসিক রিয়েলাইজেশনটাই নাই। প্রত্যাশার চোখে টলমল করে জমে থাকা অশ্রু গড়িয়ে পড়ল। শব্দহীন কান্না ভিজিয়ে দিচ্ছে গাল। নীরব কণ্ঠে ধিক্কার নিয়ে বলল, তোমার মাঝে মেয়েলি কোনো বৈশিষ্ট্যই নেই। একটা মেয়ের মাঝে যে মিনিমাম সৌম্যতা, শালীনতা, সেন্স অফ সেফটি থাকার কথা, সেসব খুব কমই আছে তোমার মাঝে। পরিবার তোমাকে স্বাধীনতা দিয়েছে মানে এই নয়, তুমি সেটার মিসইউজ করবে। তোমাকে স্বাধীনতা দিয়েছে, তুমি সেটা মুক্তির লাইসেন্স ভেবে নিয়েছ? স্বাধীনতা আর বেপরোয়া চলাফেরা এক না, প্রত্যাশা। তুমি যেন নিজের এক রেকলেস দুনিয়ায় বাস করছো, যেখানে দায়িত্ব বলে কিছুই নেই। লাইক ইউ আর দ্য সেন্টার অফ ইউর ওন ক্যায়স। প্রত্যাশার হৃদয় প্রতিটি শব্দ রি হয়ে বিঁধছে। প্রত্যাশা ফুপিয়ে উঠল, গলাটা কাঁপতে কাঁপতে ভাঙা স্বরে বলল, আসলে আমি ভাবতে পারিনি এমন কিছু হবে। হঠাৎ রাস্তাটা টকে গেল। দেরি হওয়াতে সন্ধ্যা আন্ডারস্কোর। নীরব পুরো কথা সম্পূর্ণ করতে না দিয়ে আচমকা হাতে প্রত্যাশার কাঁধ ধরে শক্ত করে গলার স্বর উঁচিয়ে বলল, ভাবতে পারোনি? এত দূর আসার আগে একটিবারও ভাবা উচিত ছিল না? তোমার কি একবারও মনে হয়নি ঘুরতে আসার আগে অ্যাটলিস্ট বাসাতে একবার জানাই? অনুমতির তোয়াক্কা নাই করলে একবার জানানো প্রয়োজন। তুমি একা নও, তোমার চারপাশে মানুষ আছে, যারা তোমার জন্য ভাবে, যাদের জন্য তুমি চিন্তা না করলেও তারা তোমার জন্য উদ্বিগ্ন হয়। তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সবার কতটা টেনশন হচ্ছিল, তুমি বুঝতে পারবে সেটা? তোমাকে এসব বলে লাভ কি? তুমি তো তুমি, নিজের মর্জি মতো চলো, যখন যা ইচ্ছে তাই করো। প্রত্যাশা ফুপাতে ফুপাতে ঠোঁট ভিজিয়ে নিয়ে অসহায়ভাবে ফিসফিস করল, আমি আমি সরি। নির্বের রাগ কমল না, নীরব দাঁতে দাঁত চেপে গর্জে ওঠে, সরি, মাই ফুট। বলেই কা দিয়ে ছেড়ে দিল প্রত্যাশাকে। প্রত্যাশা টাল সামলাতে না পেরে কদম পেছনে হাঁটে গেল। বুকটা চেপে ধরছে কান্নায়, দমবন্ধ হয়ে আসছে ওর। কান্নার শব্দ আটকে যাচ্ছে গলায়। নীরব জোরাল শ্বাস নিল। প্রত্যাশার চোখের অশ্রু কঠোর মনটাকে একটু মেয়ে দিল। গলার স্বর রুক্ষ থেকে এবার একটু নরম হলো। মৃদুস্বরে বলল, আমি তোমাকে হার্ট করতে চাইনি দাঁড়ি, বাট তোমার কার্যকলাপ আমাকে বাধ্য করেছে কথাগুলো বলতে। শুনো, আমি বারবার বলছি তুমি মেয়ে, তুমি মেয়ে, এটা বলে আমি তোমাকে ছোট করছি না। আর না তো তোমার কোনো দুর্বলতা প্রকাশ করছি দাঁড়ি। এটা তোমার দুর্বলতা না, তবে এটা বাস্তবতা। মেয়েদের সেফটির জন্য কিছু লিমিট রাখতেই হয়। নিজেকে সেফ রাখার জন্য সমাজের এই বাস্তবতাকে মানতে হয়। প্রত্যাশা বা হয়ে আছে। কথা বলার না আছে মুখ, আর না আছে সাহস। শুধু নিঃশব্দে অশ্রু বিসর্জন দিতে থাকে। নীরব আর কিছু বলল না। প্রত্যাশা বাইকের কাছে মাথা নত করে দাঁড়িয়ে। নীরব একটা মিনারেল ওয়াটার বোতল এনে প্রত্যাশার দিকে বাড়িয়ে বলল, চোখে মুখে পানির ছিটা দিয়ে নাও। নির্বের দিকে না তাকিয়ে প্রত্যাশা হাতে নিল। হাত দুটো কাঁপছিল, বোতলের ক্যাপ ঘুরিয়ে খুলতে সময় লাগছিল। নীরব মুখে কিছুই না বলে একটানে বোতলটা নিজের হাতে নিল। তারপর ক্যাপ খুলে প্রত্যাশার হাতে দিল। আন্ডারস্কোর। রাত গভীর। প্রত্যাশার চোখের পাতায় ঘুমের ছিটে ফোটাও নেই। অতিরিক্ত কান্নার ফলে ঘন পাপড়িগুলো একসাথে লেগে আছে দাড়ি। দুই হাতে বালিশ চেপে ধরে মুখ গুজে আছে। মাথার নিচের শিমুল তুলোর বালিশের অনেকটাই চোখের নোনতা জলে ভিজে গিয়েছে। নীরব জরুরি কল এসেছে বলে তখনই চলে যায়। মেয়ের শ্বশুর শাশুড়িকে অবশ্য ডিনার না করিয়ে ছাড়েন না শফিক সাহেব। প্রত্যাশা মাথা ব্যথার অজুহাত দিয়ে ডাইনিংয়ে যায়নি। আসলে খুব রাপ লাগছিল। সবার সামনে গেলে সন্দেহ প্রকট হবে, তাই যায়নি। মেহমান যেতেই অধরা প্রত্যাশার রুমে আসে। একটানে শুয়ে থাকা প্রত্যাশাকে উঠান। প্রত্যাশার চোখ তখনও ভেজা ছিল। মা কে দেখে দ্রুত কান্না লুকাতে চাইল। অধরা তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, কি হয়েছিল সত্যি করে বল। তোর চোখ মুখ অন্য কিছু বলছে। সবার চোখের আড়াল হলেও আমাকে ফাঁকি দেওয়া যাবে না, মিথ্যে না বলে। মেয়ের চোখ মুখ ফোলা। তারপর নির্বেরও মুখাবয়ব স্বাভাবিক থাকেনি। ডিনারের জন্য কত করে বললেন, বসলই না। কাজের কথা বলে তক্ষুনি বেরিয়ে গেল। প্রত্যাশা হাত দুটো কোলের উপর শক্ত করে, ওড়নার আঁচল মুঠো করে ধরে সবটা বলল। সবটা শোনার সঙ্গে সঙ্গে নিস্তব্ধ ঘরে হঠাৎ ঠাস করে একটা শব্দ ছড়িয়ে পড়ে।
অধরার হাত জোরে এসে পড়ে প্রত্যাশার গালে। প্রত্যাশা হতভম্ব হয়ে নিজের গালে হাত দিয়ে মায়ের মুখপানে ছলছলে চোখে তাকিয়ে থাকে। অধরা রাগে কাঁপতে কাঁপতে বললেন, তুই 5 বছরের বাচ্চা মেয়ে নোস। তোকে সবসময় শিখিয়ে পড়িয়ে দিতে হবে এমন নয়। কাউকে না জানিয়ে ড্যাং ড্যাং করে ঘুরতে চলে গেলি। আল্লাহ না করুক যদি আজ কিছু হয়ে যেত। থেমে ফের বললেন, আজ যদি ঠিক সময়ে নীরব না পৌঁছাতো, কি হতো? ভেবেছিস তুই একা নোস, তোর সাথে আরো 2টা পরিবারের সম্মান জড়িয়ে আছে। অধরা বেশ করা করে আরো অনেক কিছুই বললেন। মায়ের থা, পোপর, খুনির থেকেও নির্বের প্রতিটি কথা প্রত্যাশার মনে বেশি দাগ ফেলেছে। ওই ভারী ভারী ধারালো কথাগুলো ছোট্ট হৃদয়টাকে ত করছে। আন্ডারস্কোর রুমুজুড়ে অন্ধকার, দূর থেকে বেপরোয়া নেড়ি কুকুরের ঘেউ ঘেউ শব্দ আসছে। কাউচে গা এলিয়ে ফোনের অপেক্ষায় থেকে থেকে অবশেষে হাতের ফোনটা অন করল। তারপর ডায়াল করল। রিসিভ হতে সময় লাগলো দাঁড়ি। রিসিভ হতেই জিজ্ঞেস করল, হোয়াটস দ্য আপডেট? জব ডান? তারা চিহ্ন 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 তারা চিহ্ন। ওপাশ থেকে পাওয়া খবরে শরীরটা রাগে কাঁপতে লাগলো। রাগে হাতের ফোনটা অমনি ছুড়ে দিল। অন্ধকারে ফোনটা গিয়ে জানালার কাছে বাড়ি খেল। তক্ষুনি ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ ঘরময় ছড়িয়ে পড়তে থাকলো। ইচ্ছে করছে সবকিছু লিয়ে দিতে। বড় বড় শ্বাস ফেলে কিছুপল চোখ বুজে থেকে পরপর সোগতক্তি করে বলল, ভালোবাসা তো শখ নয়, শ্বাসের মতো। আমার ভালোবাসা থামবে মানে তোমার নিঃশ্বাস বন্ধ। 1 সেকেন্ড থেমে মুখে ভিল হাসি নিয়ে, পুরো দুনিয়া বলবে, আদার্স ওয়ান সাইড লাভ ইট, ওকে। বাট আন্ডারস্কোর ইজ ডিফারেন্ট। আন্ডারস্কোর এই প্রথম একটা সপ্তাহ প্রত্যাশার একটু অন্যরকম গেল। কোনো কিছুই আগের মতো উৎফুল্লতা নিয়ে করে না। প্রথম 3 দিন কলেজ, প্রাইভেট যায়নি। মন রাপ করে রুমেই থেকেছে বেশি। ফোনে বন্ধুদের সাথেও আড্ডা তেমন দেওয়া হয় না। মনটা বড্ড বিষণ্ণ। সে রাতের পর নীরব নিজ থেকে আর ফোন দেয়নি। পরের দিন লোকের মাধ্যমে প্রত্যাশার জন্য ঠিকই নতুন স্মার্টফোন পাঠিয়েছে। তবুও জনাব নিজে আসেননি। প্রত্যাশা রাতে নতুন ফোনে সিম ভরে কল করে। রিসিভ হয়, তবে নির্বের কথা আগের মতো লাগেনি। দায়সারা ভাবে 2একটা কথা বলে কলকে টেকছে। প্রত্যাশার মনটা কেমন কেমন করছে। কিছু একটা মিস করছে। অবচেতন মনটা চাইছে, আগের মতো নির্বের সাথে একটু বেশি সময় নিয়ে আলাপন। নির্বের কথায় হালকা ফাজলামির সুর, আলতো গলায় প্রত্যাশা বলে ডাকা। ঈশোস। প্রত্যাশার মনটা উচাটন করছে। এর মধ্যে কাল আবার আরেক ঝামেলা পেকেছে। ঝামেলা বলতে যেনতেন ঝামেলা নয়, একেবারে মহাঝামেলা। সেদিন সুস্থ অবস্থায় সম্মান নিয়ে ফেরার ঘটনা বন্ধুদের জানানোর সাথে প্রত্যাশা বিয়ের কথাও জানায়। বিচ্ছু কটা ট্রিট নিতে বাদ রাখেনি। কলেজ ক্যান্টিনে ইচ্ছেমতো খেয়েছে, বিল দিয়েছে প্রত্যাশা। গতকাল কলেজে প্রত্যাশাকে মনমরা, অন্যমনস্ক দেখে হ্যাপি আর কোয়েল চেপে ধরে। প্রত্যাশা বলতেই, কোয়েল এ বুদ্ধি সে বুদ্ধি দেয়। কিভাবে বরের রাগ ভাঙাবে নানা ট্রিপস দিতে থাকে। এক পর্যায়ে বলে, আরে শোন, আমার আর রোহানের গড়া লাগলে আমরা কথা বলা বন্ধ করে দেই। তবে আমি আবার রেগে বেশিক্ষণ থাকতে পারি না। রোহানটা নিজ থেকে ফোন দেয় না। আমি ফোন দিয়ে মিষ্টি গলায় ডাকতেই রোহানের রাগ পানি। প্রত্যাশা বিরক্ত চোখে তাকিয়ে বলল, তোর ওই মিষ্টি গলা বুঝি ট্যাঙ্ক ফুটা করে রস বের করে? রোহান শুনেই গলে পানি। আর আমার অবস্থা এমন যে, আমি ফোনে হ্যালো বলতেই এসপি সাহেবের গলায় যেন হিমালয় থেকে বাতাস এসে ঠান্ডা, নিরুত্তাপ, গম্ভীর করে দেয়। থেমে ফের বলল, ধুর বাদ দে তো, উনি এখনো আমার উপর রেগে আছেন। কিছুতেই মন গলবে না। আরে তোর মধ্যে রসকস কিছু আছে নাকি? একটু আদুরে ভঙ্গিতে ডেকেছিস কখনো? এখনকার কাপলরা যেভাবে ডাকে আর কি। মানে, কোয়েল নিজের এক্সপিরিয়েন্সের কথা বলে প্রত্যাশাকে বোঝায়। একবার বেইব বলে ডাকলে তোর এসপির রাগ কোথায় চলে যাবে? প্রত্যাশা কাটকাট গলায় বলল, এই না না, ওসব বেব ফেব আমার মোটেই পছন্দ নয়। শ্রী লাগে আমার কাছে। অন্য কিছু বল। আর ওনাকে ওরকম ডাকলে কষিয়ে দিবে। মাথা রাপ বাদ দে বোন। কোয়েলের সাথে সুর মিলিয়ে হ্যাপিও বলে, একবার দেখি না। বন্ধুদের চাপে যদি নির্বের মন গলে, এই আশায় প্রত্যাশা কল করল। পাশ থেকে ওরা দুটো ইশারায় বল করছে। ওপাশ থেকে নীরব হ্যালো বলল। প্রত্যাশা কোনো রকমে জোরতা নিয়েই অস্ফুটে আওড়ায়। হ্যালো নীরব বেইব। চোখ খিচে বন্ধ করে ফেলে প্রত্যাশা। ইয়া আল্লাহ, যেন না দেয়। এই এ কাঁপতে থাকে। সময় গড়ায় উত্তর আসে না। নীরব কোনো উত্তর না দিয়ে ঠাস করে কলকে দেয়। মুখের উপর কল কাটতেই ওরা তিনটা ওর মুখ চাওয়াচাওয়ি করল। সকালে তীব্র মন রাপ নিয়ে ঘুম থেকে ওঠে প্রত্যাশা। নতুন করে আর ফোন দেওয়ার সাহস হয়নি। মনটা বলছে, সামনাসামনি গিয়ে সরি বললে এসপি সাহেব আর রাগ করে থাকতে পারবেন না।
রুম থেকে বেরিয়ে বসার রুমে এসে বাবাকে চায়ের কাপ হাতে খবরের কাগজে মুখ ডুবিয়ে থাকতে দেখল। পাশে বসতেই শফিক সাহেব এক গাল হেসে বললেন, শুভ সকাল আমার মা। প্রত্যাশা বিরস মুখে বলল, শুভ সকাল। আমার মায়ের কি মন খারাপ? মুখটা ভারী ভারী লাগছে যে। কি হয়েছে সোনা মা আমার? বাবার আদরে স্বরে প্রত্যাশা প্রশ্রয় পেল দাঁড়ি। বাবার কাঁধে মাথাটা এলিয়ে দিল। ডান হাতের ফাঁক দিয়ে একটা হাত আঁকড়ে ধরল। বলল, উহু, কিছু হয়নি তো। পড়াশোনার কি খবর? ভালো। নির্বের সাথে দেখা করার জন্য ও বাড়ি যাওয়া দরকার। তবে কি করে আব্বু আম্মুকে বলবে? বলতেও তো লজ্জা লাগছে। প্রত্যাশা তড়িৎ ফন্দি এঁটে নিল। আহ্লাদি গলায় বলল, আব্বু, আপুর কথা খুব মনে পড়ছে। আপুকে দেখতে ইচ্ছে করছে। নীলা গিয়েছে 1 সপ্তাহ হয়নি। এর মধ্যেই তোর আপুর জন্য মন কেমন করছে? অধরা এগিয়ে আসতে আসতে বললেন, মা, কে কি করে সত্যিটা বলবে? আরে না, আপুর জন্য নয়, তবে আপুর দেবরের জন্য সত্যিই মনটা কেমন কেমন করছে। ঠিকঠাক কথা বলতে না পেরে স্বস্তি পাচ্ছি না। প্রত্যাশা আবদারের সুরে বলল, আম্মু, যাই না আব্বুর সাথে দাঁড়ি। আব্বুর সাথে সকালে গিয়ে বিকেলেই চলে আসব। আব্বুরও তো আপুকে দেখতে মন চাইছে, তাই না আব্বু? প্রশ্নটা শফিক সাহেবের মুখের দিকে তাকিয়ে করে দাঁড়ি। শফিক সাহেব কিছু বলার আগেই অধরা খেকিয়ে উঠলেন, এখন কোথাও যাওয়া টাওয়া নেই। মায়ের রসক্ষীণ কথা শুনে মনটা আরো খারাপ হয়ে আসল। প্রত্যাশা রুমে এসে জানালার গ্রিল ধরে দাঁড়ালো। নির্বের উপর রাগ হলো, ব্যাটা এসপি সময় একদিন আসবে। সেদিন প্রত্যাশাও এর থেকে কঠোর রাগ, অভিমান পুষে রাখবে। এভাবে কথা না বলে কষ্ট দেওয়া, সেদিন হাড়ে হাড়ে টের পাবে। এর দ্বিগুণ কষ্ট দিয়ে ছাড়বে, হু। এসব ভেবে ঠোঁট উল্টায় প্রত্যাশা। দুঃখটাকে ফিল করতে মনে হলো একটা স্যাড সং গাওয়া যাক। গলা ছেড়ে গাইল, যদি ভুলতে পারতাম তোরে আমি, কাঁদতে হতো না। আজ মনের ভেতর তগুলো জমতে পারত না। গানটা জমল না, চোখ দিয়ে পানি বেরোয়নি। বিকেল বেলা লেবুর রস চোখে লাগিয়ে পুরো ফিলিংসটা নেওয়া যাবে। টেবিলের উপর বাটিতে থাকা খেজুর হাতে তুলে মুখে পুরল। শ্বশুর মশাই সেদিন কয়েক রকমের খেজুর এনেছিলেন। মন মেজাজ ভালো না থাকায় খাওয়াই হয়নি। আব্বুর জন্য জায়নামাজ, কাউন্ট তসবিহ সহ আরও অনেক কিছুই দিয়েছে দাঁড়ি। এই দেখে প্রত্যাশা বলছিল, শ্বশুর মশাই খুব ভালো, কত সুন্দর আদর করে ডাকে, কখনো গে কথা বলে না। আবার দেখো না, কত কিছু দিয়েছে। অধরা সাথে সাথে বলল, হ্যাঁ, কিছু না বললে, তারপর খালি দিলেই সে ভালো। আর উচিত কথা বললেই সে হয় খারাপ। যেমন শাশুড়ি উচিত কথা বলে, তাই ভালো নয়। ঠিক বলেছি না? প্রত্যাশা জিভকে ভাবল, এই রে মনের কথা আম্মু বলে দিয়েছে। আন্ডারস্কোর। দুদিন পর, সময়টা দুপুর নাগাদ, প্রত্যাশা মনেমনে বেজায় খুশি। খানিকক্ষণ আগেই আনিশার জন্মদিন উপলক্ষে বাবার সাথে এই বাড়ি এসেছে। যদিও আত্মীয় স্বজন কাউকে বলা হয়নি, নিজেরাই শুধু। তবুও শর্মিলা রাতে ফোন করে শফিক সাহেবের পরিবারকে বলেন। বাড়ির ছোট বউকে আনতে এক প্রকার রিকোয়েস্টের সুরেই বলেন। কিচেনে 2 যা রান্না করছে। নীলা মুখ গম্ভীর করে প্যানে কিছু নাড়ছে। প্রত্যাশা এগিয়ে এসে বলল, আমি কিছু করি? প্রত্যাশার দিকে তাকিয়ে নিহারিকা বললেন, থাক, গরমের মধ্যে মাত্রই আসলে ফ্যানের নিচে গিয়ে বসো। নীলা ফোঁসফোঁস করতে থাকে, ওকে ফ্যানের নিচে গিয়ে বসতে বলছে। আর এদিকে আমাকে সেই কখন থেকে গুণের কাছে দাঁড় করিয়ে রেখেছে। যত সব, আমার দিকে কারো নজর পড়ে না। পরি হাতের কাজ সেরে বলল, বড় খালাম্মা, আমার এখানকার কাজ শেষ। কি কি ধোয়া লাগবো? দেন, রোদ থাকতে থাকতে ধুইয়া দেই। নিহারিকার হাত জোড়া দাঁড়ি প্রত্যাশার দিকে তাকিয়ে বলল, প্রত্যাশা, নির্বের রুমে দেখো সোফায় ওর শার্ট প্যান্ট আছে। ওগুলো একটু পরীকে এনে দাও তো। আচ্ছা, আমি এক্ষুনি আনছি। প্রত্যাশা মুখে হাসি নিয়ে পা চালালো। হঠাৎ পিছন থেকে ডাক আসলো, শুনো। প্রত্যাশা থেমে গেল। নিহারিকার অনেক বছরের অভিজ্ঞতা। এদিকে প্রত্যাশা ছোট, তাই বলে দিলেন, শার্ট আর প্যান্টের পকেটগুলো চেক করে নিও। দরকারি কাগজ টাগজ থাকতে পারে। তোমার শ্বশুরের পকেট থেকে তো কাচার সময় আগে অফিসিয়াল কাগজ পেতাম। তারপর থেকে আমি ভালো করে দেখে নেই। প্রত্যাশা প্যান্টের পকেট চেক করতে থাকে। একটা থেকে কচকচে কটা নোট পেল। পাশে নামিয়ে রাখল। শেষ প্যান্টে হাত ঢোকাতে ভারী ভারী কিছু ঠেকল। বের করল একটা জুয়েলারি শপের প্যাকেট। হঠাৎ প্রত্যাশার খুলে দেখতে ইচ্ছে করল। প্যাকেটের ভেতর লাল রঙের 2টা বক্স। একটা বক্সে স্বর্ণের লকেট সহ চেইন। লকেটের উপর পি লেটার। অন্য বক্সে নূপুর। তবে নূপুর জোড়া বাচ্চাদের। প্রত্যাশা কপালে ভাঁজ ফেলে ভাবতে থাকে, পিতে এই বাড়িতে কে আছে? কয়েক মুহূর্ত পর মনে হলো, পি ফর তো প্রত্যাশাও হয়। তবে নূপুর জোড়া কার? প্রত্যাশা আর না ঘেটে ওয়ার্ড্রোবের উপরে রেখে দেয়। দেখা যাক, নীরব এসব কাকে গিফট করে। এ বাড়িতে এসে জানল, আজ দিন নীরব বাড়িতে বসার ফুসরত পাচ্ছে না।
কোনো একটা কেস নিয়ে খুব ব্যস্ত। আনিশা এসে আবদার জুড়ল, কানামাছি খেলবে। প্রত্যাশার মনটা আবার বাচ্চাদের ক্ষেত্রে খুবই নরম। না করতে না পেরে বলল, চলো তোমার ছোট দাদানের রুমে গিয়ে খেলি। ড্রয়িং রুমে সবার মাঝে খেললে সবাই বিরক্ত হবে। ভালো দেখায় না। বড়রা সবাই আছে, রুমে চলো। নির্বের রুমে প্রত্যাশার চোখ বাঁধা। আনিশা এবার নাক ফুলিয়ে বলল, নতুন ভাবি, নো চিটিং। এবার চিটিং করলে তোমার সাথে আরি। এই না, আর চিটিং হবে না। পাক্কা প্রমিস। আনিশা এবারে ব্যালকনিতে লুকাতে যায়। প্রত্যাশা খুঁজতে থাকে, ডাকছে, আনিশা সাড়া দাও। সাড়া না দিলে খেলবো না কিন্তু। আনিশা কোকিলের সুরে বলল, কু কু। প্রত্যাশা শব্দটা অনুসরণ করে এগোতেই হঠাৎ ধা কা লাগে কারো সঙ্গে। আচমকা ধা কায় টাল সামলাতে না পেরে পড়ে যেতে নেয়, ঠিক তখনই একজোড়া শক্ত হাত কোমর জড়িয়ে ধরে। শরীরটা থেমে যায় সেই নির্ভর হাতের উপর। ও ত্রস্ত এক হাতে চোখের উপরের কাপড় টেনে দেয়। চোখ বাঁধা ছিল বিধায় ঝাপসা দেখছে। কয়েকবার পলক ফেলে স্বচ্ছ করে নেয় দৃষ্টিটা। নীরব ওর দিকে ঝুঁকে, কপাল ঘামে ভেজা, খোঁচা খোঁচা দাড়ির ভেতর দিয়ে চিকচিক করছে ঘাম। চোখ দুটো আশ্চর্যরকম শান্ত, প্রত্যাশার মুখের দিকে স্থির চেয়ে। ও চোখে চোখ পড়তেই ধক করে উঠল বুক। জনের চোখে চোখ। কয়েক মুহূর্ত গড়াল নিঃশব্দে জনের দিকে তাকিয়ে। নির্বের চোখের মনি স্থির, খুব কাছে থাকা রমণীর মুখপানে। প্রত্যাশা জিভ দিয়ে নিম্নষ্ঠ ভিজিয়ে মিহি স্বরে বলল, ছা রুন। বোঝা গেল না কথাটি নির্বের কর্ণকুহরে ঢুকল কিনা। ওর দৃষ্টিতে এখনো সেই একরোখা স্থিরতা। একটুও না নড়ল, আর না তো চোখের পলক পড়ল। তন্মধ্যে আনিশা ব্যালকনির কোণ থেকে দৌড়ে আসল। মুখ ভর্তি হাসি নিয়ে দুই হাত এক করে করতালি দিল। ঝুমঝুম করে বলে উঠল, ইয়ে, আমি জিতেছি, হুররে। নতুন ভাবি খুঁজে পাওনি। ওরা জনই হকসকাল। নীরব প্রস্ত প্রত্যাশাকে ছেড়ে দিল। প্রত্যাশা একটু গুছিয়ে সোজা হয়ে দাঁড়ায়। আনিশার আকস্মিক প্রশ্নে জনে আরেক দফা চমকায়। অপ্রস্তুত হয়। আনিশার মুখের হাসি মিলিয়ে গেল। হঠাৎ কোমরে দুই হাত রেখে গম্ভীর গলায় জিজ্ঞেস করল, তোমরা কি করছিলে গো? নীরব কপা এগিয়ে আয়নার সামনে দাঁড়ালো। মৃদুস্বরে কেশে হাতের ঘড়ি খুলতে থাকে। যেন সবকিছু স্বাভাবিক এমন অ্যাটিটিউড নিয়ে নিজেকে ব্যস্ত রাখল। প্রত্যাশা এক হাতে কাঁধের উপর দিয়ে সামনে রাখা চুল গুছিয়ে নেওয়ার ভঙ্গি করল। পরপর জোরতা নিয়ে কাঁধ ঝাঁকিয়ে বলল, কই কিছু না তো। আনিশা ভুরু কুচকে বিজ্ঞের মতন গোলগোল চোখ করে বলল, ও ও নতুন ভাবি বুঝি আমাকে ভেবে ভুল করে ছোট দাদানকে ধরে ফেলেছে, তাই না? প্রত্যাশা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। আনিশা দুষ্টু হাসি নিয়ে ফের বলল, ভাবি ছোট দাদানকে বানিয়ে ফেলেছে। ইয়ে, পুলিশকেই বানিয়েছ। ছোট দাদান না খেলেও হয়েছ। কি মজা। প্রত্যাশা ঠোঁট চেপে হাসতে হাসতে আনিশার গাল টিপে বলল, পরপর আর চোখে নির্বের দিকে তাকালো। নির্বের মুখভঙ্গি দেখে কিছু আন্দাজ করতে না পেরে ভেংচিকা মিস্টার আনপ্রেডিক্টেবল। কখন কি রিয়েকশন করবে বোঝা দায়। একটু আগেই চোখের ভাষা অন্য কিছু বলছিল, আবার এখনই গম্ভীর। যত্ত সব। আরে ভাই, কখন এসেছি, একবার ফর্মালিটিজের জন্য হলেও তো জিজ্ঞেস করতে পারে। এটিটিউড দেখে বাঁচি না। অতঃপর আনিশাকে উদ্দেশ্য করে জোরে সোরে শুনিয়ে শুনিয়ে বলল, আনিশা, আন্টি তোমাকে খাওয়ার জন্য এক্ষুনি ডাকবে। চলো যাই। এই বলে আনিশার হাত ধরে বেরিয়ে গেল প্রত্যাশা। ডট 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 দুপুরে ডাইনিংয়ে হরেক রকমের পদ। একপাশে শফিক সাহেব আর মাহবুব সাহেব। প্রত্যাশার ডানপাশে আবির, বা পাশে নীলা। ঠিক সামনে নীরব আর নিভান। নিহারিকা আর শর্মিলা পাতে পাতে খাবার সাজিয়ে দিচ্ছেন। হালকা গল্পগুজবের মাঝে চলছে খাওয়া। নির্বের সম্পূর্ণ মনোযোগ খাওয়াতে। মাহবুব সাহেব হঠাৎ প্রসঙ্গ তুললেন, শফিক ভাই, প্রত্যাশা মা তো আমাদের পরিবারের সঙ্গে অনেকটা মিশেই গেছে। মনে হয় না এখন বাড়ি ছেড়ে থাকতে কোনো সমস্যা হবে। ভাবছি, খুব দেরি না করে তাড়াতাড়ি আনুষ্ঠানিকতা করব। বাড়ির বউকে বাড়িতে আনব। শফিক সাহেব শান্ত গলায় বললেন, আপনার কথায় দ্বিমত নেই ভাই। তবে শুধু পরীক্ষার জন্য চাইছি একটুখানি স্থির সময় পাক। কটা দিন সময় চেয়ে নিলাম। তারপর সব আনুষ্ঠানিকতা হবে ইনশাআল্লাহ। মাহবুব সাহেব বললেন, ঠিক আছে ভাইজান। নিহারিকা বললেন, বিয়ে তো হয়ে গিয়েছে, আবার কিসের আনুষ্ঠানিকতার জন্য অপেক্ষা? বাড়ির বউ হিসেবে এভাবে আসছে যাবে। পরীক্ষাটা শেষ হলেই একেবারে আসবে। ব্যাস। প্রত্যাশা ভাতের লোকমা মুখে তুলতে তুলতে নির্বের দিকে তাকালো। নীরবকে নির্লিপ্ততা দেখে মস্তিষ্কে চঞ্চলতা ভর করল। নির্বের মনোযোগ দিয়ে খাওয়াতে একটু ডিস্টার্ব করতে মনটা আকুপাকু করছে। মুখের উপর থাকা একগাছি চুল বাম হাতের তর্জনীতে প্যাঁচাতে প্যাঁচাতে একটা পা একটু বাড়ায়। উদ্দেশ্য নিঃশব্দে, সন্তপর্ণে, নির্বের পায়ে সুরসুরি দিবে। পাটা গিয়ে একটু ছোঁয়া লাগতে না লাগতেই
অমনি সাথে সাথেই পা টেনে নিয়ে ঝট করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় নিভান। প্রত্যাশা মিটমিটে হাসি নিয়ে তখনও নির্বের দিকে চেয়ে। নিভানকে এভাবে খাওয়া বাদ রেখে দাঁড়াতে দেখে নিহারিকা জিজ্ঞেস করলেন, নিভান কি হয়েছে, খাওয়া বাদ দিয়ে হঠাৎ উঠলি যে? নিভান উবু হয়ে টেবিলের তলায় উকি দিল। নীলা প্রশ্ন করল, তোমার আবার কি হলো, খাওয়া ফেলে টেবিলের তলায় উকিঝুঁকি দিয়ে কি খুঁজছ? প্রত্যাশা জিভ টল এই রে মিস্টেক। নিভান সামনে তাকাতেই দেখে প্রত্যাশা মুখে একটা সরল হাসি নিয়েছে। নিভান অনুমান করে নেয়, বসে এক গাল ভাত মুখে পুরে হালকা গলা নামিয়ে বলল, না মানে দেখছিলাম, টেবিলের তলায় ছোঁয়াছুঁই খেলছে কারা? নীলা নির্বোধের মতন জিজ্ঞেস করল, কি হো, কিছু না, বিড়ালের মতো লাগলো। প্রত্যাশার র ভাবসাব দেখে নীরব বুঝে নেয়, এসব উল্টাপাল্টা দুষ্টামি প্রত্যাশা ছাড়া কারো নয়। আন্ডারস্কোর ঘড়ির কাঁটা রাত 8টার ঘর ছুঁয়েছে। প্রত্যাশা চোখ দুটোয় কাজল টেনে পরপর ঠোঁটে লাল রঙের লিপস্টিক দিচ্ছিল। এমন সময় পায়ের শব্দ শুনে তাকাতেই গায়ে সাদা টি শার্ট, ছাইনা ট্রাউজার, চুলগুলো একটু ভেজা ভেজা। নীরবকে রুমে ঢুকতে দেখল। লাঞ্চ করে অফিস গিয়েছিল। খানিকক্ষণ আগেই ফিরে শাওয়ার নিয়ে ড্রয়িং রুমে ছিল নীরব। একটু পর কেক কাটা হবে। প্রত্যাশা রুমে সাজুগুজু করছিল। প্রত্যাশার গায়ে গাঢ় নেভি ব্লু এর উপরে সাদা জিগ জ্যাক প্যাটার্নের সফট জর্জেট শাড়ি। চুলগুলো ছেড়ে দেওয়া। প্রত্যাশার আপাদমস্তক পরখ করে নীরব হাতের ফোনটা ওয়ার্ড্রোবের উপর নামাল। পিছু ঘুরতেই দেখল দুই হাত বুকে গুজে মুখটা গম্ভীর করে প্রত্যাশা সামনে দাঁড়িয়ে। নীরব পাশকে যেতে নিলে প্রত্যাশা পথ আটকিয়ে প্রশ্ন করল, কি সমস্যা আপনার? নীরব ভ্রু কুচকে প্রত্যাশার রাগী রাগী মুখের দিকে তাকিয়ে নিরুত্তাপ থাকল। প্রত্যাশা উত্তর না পেয়ে ফের প্রশ্ন রল, এভাবে এড়িয়ে যাচ্ছেন কেন, কথা বলছেন না যে, কার সাথে? নির্বের হেয়ালিপূর্ণ প্রশ্নে প্রত্যাশা নাক ফুলিয়ে, পাড়ার ভাবিদের সাথে কথা না বলার কথা বলছি। মনেমনে বলে, মুখে বলল, আপনার বউয়ের সাথে। বউ কি মনে করে আমি তার বর? প্রত্যাশার চোখ বড় বড় হয়ে যায় দাঁড়ি। চেঁচিয়ে উঠল, মানে সিম্পল, বউ কখনো তার ব্যাপারে আমাকে কোনো কিছু জানানোর প্রয়োজনবোধটুকু রাখে না। তাই আন্ডারস্কোর। আপনি এখনো রাগ করে আছেন? সরি বলেছি তো। নীরব উত্তর না দিয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়ালো। প্রত্যাশার মুখটা এইটুকুন হয়ে আসল। ম্লান স্বরে বলল, জানেন আমার আম্মু বলে, আমার মনটা নাকি খুব নরম। হয়তো সত্যি, এই আমি যখন রিলাইজ করি, আমার উপর কেউ অভিমান করেছে, আমার জন্য কেউ হার্ট হয়েছে, তখন আমার খুব রাপ লাগে দাঁড়ি। যতক্ষণ না সবটা আগের মতো হয়, ততক্ষণ আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি বলছো কেউ, মানে আমার জায়গায় অন্য কেউ হলেও একই রকম হতো? তোমার এই কোনো কিছু ভালো না লাগার জন্য স্পেশালি আমি নই? আই রাইট? এ মা, আপনি সব সময় কথা এভাবে ধরেন কেন? আমি অতশত ভেবে বলিনি তো। আমার সত্যিই মন খারাপ করছে। আমি মন থেকে সরি বলছি। এভাবে নয়, তাহলে কিভাবে? প্রশ্ন করে উত্তর আসার আগেই প্রত্যাশা ঝটপট বলল, আপনি নিশ্চয় কানে হাত দিয়ে সরি বলতে বলছেন? নীরব ঠোঁট টিপে মুচকি হাসল। বলল, শুধু কান ধরেই নয়, ইউ হ্যাভ টু ডু আপ ডাউনস টু। আপ ডাউন? প্রত্যাশা চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে বলল। নীরব জবাবে বলল, প্রত্যাশা কিছুপল স্থির থেকে ঠোঁট উল্টে বলল, আচ্ছা, ঠিক আছে। প্রত্যাশা দুই হাত কানে ধরে, ওকে বলে তারপর চোখের পাতা নামিয়ে নিচু হবে। সেই মুহূর্তে নীরব এগিয়ে পেছনে হতে প্রত্যাশার কোমর দুই হাতে জড়িয়ে ধরে। প্রত্যাশা একটু হেলে যায়, নীরব ওর মুখটা প্রত্যাশার ডান গালের সাথে ছোঁয়। নির্বের থুতনি গিয়ে ঠেকে প্রত্যাশার কাঁধে। নীরব নিঃশব্দে ঠোঁট ছড়িয়ে হেসে বলল, থাক লাগবে না। প্রত্যাশার মুখেও হাসি, উষ্ণ স্পর্শ, সাথে শিরশিরানি, আর দমবন্ধকর অনুভূতি। নিজের কোমর পেঁচিয়ে রাখা নির্বের হাতের উপর প্রত্যাশা দুটো হাত রাখে। বলল, আপনি মন থেকে বলছেন তো? প্রত্যাশার গালে গাল ঘষে বলল নীরব, মন থেকে। মেয়েদের নিউরনে দেখছি বুদ্ধি। মানে, এই শাড়ি পরে আমাকে এল করে ক্ষমা চাইছ? প্রত্যাশা সামনে ঘুরে দাঁড়ালো। নির্বের চোখের দিকে তাকিয়ে বলল, কদিন আগের মতো কথা বলছিলেন না কেন? সবাই বলে দূরত্ব নাকি গুরুত্ব বাড়ায়। তাই দেখছিলাম, তোমার কাছে আমার গুরুত্ব কতটুকু? প্রত্যাশা দুই হাতে নির্বের গলা জড়িয়ে বলল, তা মেপে টেপে কতটুকু পেলেন? নীরব দুই আঙুল কাছাকাছি করে দেখিয়ে বলল, এইটুকু। প্রত্যাশা মোটামোটা চোখ করে মেকি রাগ দেখালো। নীরব তৎক্ষণাৎ বলল, উফ, এভাবে তাকিও না। তোমার এই দৃষ্টিতে আমি তারা চিহ্ন হয়ে যাই। যে একবার তোমার এই মায়াবী চোখের রাগী দৃষ্টি দেখেছে, নির্ঘাত ঘায়েল হয়েছে। প্রত্যাশা ঠোঁট প্রসারিত করে হাসতেই একপাশে লুকোনো ছোট্ট গজ দাঁতটা উকি দিল। নীরব চোখ আটকে ফেলল সেখানেই। নীরব ঠোঁটে আলতো হাসি টেনে বলল, তোমার হাসির আসল সৌন্দর্যটা লুকিয়ে আছে তোমার ওই গজ দাঁতটায়।
ওটাই তোমার হাসিকে করে তোলে মায়ামো আর প্রাণবন্ত। আর সেই হাসির ভেতরেই আমি খুঁজে পাই এক টুকরো নিঃশব্দ সুখ। প্রত্যাশা লজ্জায় রাঙা হয়ে দৃষ্টি নুইয়ে নেয়। নীরব প্রত্যাশার আরেকটু কাছে আসে। প্রথমে প্রত্যাশার কপালে চুমু খায়, তারপর নাকের ডগায়। তারপর ঠোঁট জোড়া তো জবার ন্যায় রঙিন লিপস্টিক রাঙানো ঠোঁটে নামে। কিন্তু সেই ঠোঁটজোড়া ছোঁয়ার আগেই প্রত্যাশা নিজের ঠোঁটের সামনে আঙুল দাঁড় করিয়ে দেয়। নির্বের চোখে আকুল আবেদন, প্রত্যাশা চোখের মনি ঘুরিয়ে উহু শব্দ করে না সূচক বোঝায়। পরপর কাঠখোট্টা স্বরে বলল, ওয়েট এসপি সাহেব ওয়েট। আরও ওয়েট করতে হবে। বিয়ে করেছি 1 মাসের বেশি। এখনো একটা লিপ কিস করতে পারলাম না। একটা কিসের জন্য কত বছর ওয়েট করতে হবে শুনি? প্রত্যাশা নিজেকে ছাড়িয়ে নিল। হাসতে হাসতে বলল, দেখা যাক, চলুন সবাই অপেক্ষা করছে হয়তো। এই বলে প্রত্যাশা এগিয়ে যাবে। তার আগেই নীরব থামিয়ে দিল। ওয়ার্ড্রোবের উপর থেকে একটা বক্স নিয়ে বলল, এটা তোমার জন্য ছোট্ট উপহার। প্রত্যাশা বিনিময় স্মিত হাসল। নীরব চুপচাপ চেইনটা হাতে নিয়ে প্রত্যাশার পিঠের চুলগুলো আলতো করে সরিয়ে দিল। ছোঁয়াটুকুতে প্রত্যাশার শরীর মৃদু কেঁপে উঠল। চোখ বন্ধ করে নিঃশ্বাস আটকে রাখল। গলায় চেইন পরাতে পরাতে নির্বের আঙুল ছুঁয়ে গেল প্রত্যাশার নরম ত্বক। এক চিলতে ঠান্ডা স্পর্শে শিরশির করে উঠল প্রত্যাশা, কাঁধটা একটু কুঁচকে গেল। চেইনের ক্লিপটা আটকে প্রত্যাশাকে নিজের দিকে ঘুরিয়ে নিল নীরব। অস্ফুট স্বরে বলল, মাশা আল্লাহ। প্রত্যাশার গাল লজ্জায় লাল হলো দাড়ি। নীরব অন্য ছোট্ট বক্সটা প্রত্যাশার দিকে বাড়িয়ে বলল, এটা আনিশার জন্য। ওর বার্থডেতে আমাদের পক্ষ থেকে গিফট। তুমি আনিশাকে দিয়ে দিও। কিন্তু আমি তো আনিশার জন্য গিফট কিনে এনেছি। ব্যাপার না, ওটাও দিও। এটা তোমার আমাদের পক্ষ থেকে। ওকে। দুদিন আগে আনিশা শর্মিলার কাছে নূপুরের বায়না করছিল। যা নির্বের কানে এসেছিল। তাই ভাবে এটাতেই হয়তো আনিশা বেশি খুশি হবে। নূপুর কিনতে গিয়ে শো করে রাখা লোকেটসহ চেইনটা প্রত্যাশার জন্য পছন্দ করে কেনে। তবে নূপুর ইচ্ছের জন্যও নেয়। আন্ডারস্কোর। রাত 12টা বাজতে চলছে। জানালার সফেদ পর্দার ফাঁক গলে চাঁদের আলো এসে পড়েছে রুমের কোণে। সাথে কৃত্রিম সাদা আলোয় রুমটা একদম ফোকা ফোকা, ঝলমল করছে। নিস্তব্ধ ঘরে চুরির রিনিঝিনি শব্দ বেশ আলোড়ন সৃষ্টি করেছে দাঁড়ি। নীরব সোফায় বসে, হাতের আঙুল ল্যাপটপে থাকলেও বেহাত দৃষ্টি বারংবার আয়নার সামনে দাঁড়ানো রমণীর দিকে যাচ্ছে। ডিনার পর্ব শেষ হয়েছে অনেকক্ষণ আগেই। সবার সাথে গল্প গুজব করে প্রত্যাশা মাত্র রুমে এসে ফ্রেশ হয়ে হাতের চুড়ি খুলে এক এক করে ড্রেসিং টেবিলের উপর রাখছে। নীরব ল্যাপটপ শাট ডাউন করে পরপর শাটার নামিয়ে দিল। উঠে হাতের ফোনটা নিয়ে বেড টেবিলে নামিয়ে রাখল। প্রত্যাশাকে উদ্দেশ্য করে তোত্তারা সুরে বলল, এতক্ষণে ম্যাডামের গল্প শেষ হলো? হুম। কাঁধে আটকানো পিনটা খুলতে খুলতে প্রত্যাশা জবাব দিল। এমন সময় নীরব ওর হাত আটকে দিল। ঘাড়ে থুতনি রেখে জড়িয়ে ধরল। জনের দৃষ্টি আয়নায় এক হলো। আয়নায় চোখ রেখেই নীরব বলল, শাড়িতে তোমাকে বেশি সুন্দর লাগে। তাই বলছি, শাড়ি পরেই থাকো। প্রত্যাশার থেকে উত্তর আসার আগেই নীরব তাড়া দিয়ে বলল, চলো ঘুমাবো। ঘুম পাচ্ছে। প্রত্যাশা নিজেকে ছাড়িয়ে বিছানায় বসল। বলল, আরে ঘুমান। আমি কি বাধা দিয়েছি, নাকি বারণ করেছি? আপনার ঘুমে। নীরব ফোঁস করে নিঃশ্বাস ফেলল। লাইট নিভিয়ে নীল রঙের ডিম আলো জ্বালিয়ে দিল। প্রত্যাশার পাশে বসতে বসতে বলল, ইনডিরেক্টলি দুটোই করছো। বুঝতে পারছো না? প্রত্যাশা নাকমুখ কুঁচকে চাইল। নীরব ওর দিকে ঝুঁকে আসে। প্রত্যাশা নিচের দিকে ঝুঁকল। এভাবে কয়েক সেকেন্ডের মধ্যেই প্রত্যাশার শরীর বিছানায় ঠেকল। নীরব ওর উপর ঝুঁকে, খুব কাছাকাছি। নির্বের নাক ছুঁয়ে গেল প্রত্যাশার নাকে। উষ্ণ নিঃশ্বাসে প্রত্যাশার দম বন্ধ হওয়ার জোগাড়। আবেশে নির্বের চোখ বুজে আসল। প্রত্যাশার দিকে আরেকটু মুখটা নামিয়ে নিল। সেই মুহূর্তে প্রত্যাশা মুখটা বাম পাশে ঘুরিয়ে নেয়। নির্বের মুখটা ডান পাশে বালিশ ছুঁয়ে গেল। প্রত্যাশা ওদিকে মুখ করে নিঃশব্দে লাজুক হাসল। নীরবও হেসে ফেলল। নীরব মৃদুস্বরে বলল, প্রত্যাশা বি ইজি। প্রত্যাশার বুক রীতিমতো উঠানামা করছে। গভীর একটা শ্বাস টেনে নিল। তারপর আচমকা ও আস্তে করে বলে উঠল, আমাদের বিয়েটা হুট করে হয়েছে। আমরা কেউই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। একটা কথা আপনাকে জিজ্ঞেস করব করে করার সুযোগ পাইনি। আজ না করে থাকতে পারলাম না, বাবার কথা রাখতে। আপনি বোধ হয় বিয়েটা করেছিলেন, তাই না? হু টোল্ড ইউ দ্যাট? আমার মনে হয়। নীরব আবারও জিজ্ঞেস করল, একটু গভীর স্বরে। কেন মনে হয়? কারণ আপনি আমার চেয়ে অনেক ভালো কাউকে ডিজার্ভ করেন। এক মুহূর্ত স্তব্ধতা। নীরব এক হাতে প্রত্যাশার চিবুকে আলতো করে আঙুল রাখল দাড়ি। পরপর মুখটা নিজের দিকে ঘুরিয়ে বলল, আই ডোন্ট বিলিভ ইন ডিজার্ভিং। আই বিলিভ ইন ডেস্টিনি। এক সেকেন্ড থেমে ফের বলল, যা আমার জন্য নির্ধারিত ছিল, আমি সেটাই পেয়েছি। আর আমি যেটা পেয়েছি, তাকে আমি বেস্ট মনে করি। তুমি আমার ভাগ্যে ছিলে, তার মানে তুমিই আমার শ্রেষ্ঠ পাওয়া। প্রত্যাশার চোখ ছলছল করে উঠল।
নীরব ওর কপালে একটা উষ্ণ চুমু আকল। বলল গভীর স্বরে, প্রত্যাশা তুমি আমার অর্ধাঙ্গিনী, আমি শুধু আর শুধুই তোমাকে ভালোবাসি। দম ফেলল নীরব, ফের বলল, তোমাকে ভালোবাসার জন্য আমার কাছে আর কোনো ব্যাখ্যার দরকার নেই। আর রইল সৌন্দর্যের কথা, সৌন্দর্য তো শুধু চাহিদা বাড়ায়। আর মায়া, মায়া থেকে যায় শেষ নিঃশ্বাস অবধি দাঁড়ি। আমি তোমার মৃগ নয়নের মায়, তোমার গজ দাঁতের হাসির মায়, তোমার কখনো ঝংকার তুলে হাসি বা কখনো রাগী রাগী লোকের মায় নিজেকে জড়িয়ে ফেলেছি। আমার চোখে তুমি সবচেয়ে ভয়ঙ্কর সুন্দরী, যার মাঝে আমি নিজেকে হারিয়ে ফেলেছি। টলমলে চোখেও প্রত্যাশার ঠোঁটে প্রশান্তির হাসি ফুটল। নীরব সেই হাসিমাখা মুখের দিকে তাকিয়ে আবেদনের সুরে ফিসফিস করে বলল, ক্যান আই কিস ইউ? প্রত্যাশা তৎক্ষণাৎ চোখের পাতা নামিয়ে ফেলল। মৌন সম্মতিতে নির্বের আবেগ, ভালোবাসা সমুদ্রের ঢেউয়ের মতো উথালপাথাল ঝড় তুলল। নীরব বিলম্ব না করে নিজের ঠোঁটজোড়া স্থির করল প্রত্যাশার তিরতির করে কাপা ঠোঁটে। ধীরে ধীরে ঠোঁটজোড়া আঁকড়ে ধরল প্রত্যাশার চিকন আকর্ষণীয় ঠোঁট। স্বর্গীয় অনুভূতির জোয়ারে আবেশিত হয়ে জনের চোখ বুজে আসে। ভালোবাসার স্রোত শিরা উপশিরা বেয়ে বয়ে যেতে লাগল। প্রত্যাশার শ্বাস হালকা কেঁপে উঠল। নীরব টের পেল সেই কাঁপুনি। নির্বের স্পর্শে নেই কোনো রুক্ষ উগ্রতা, বরং আছে অদ্ভুত এক উষ্ণতা আর কোমলতা। সময় গড়াতে থাকে, প্রত্যাশার হাতের আঙুল দেবে যায় নির্বের পিঠে। ঠোঁট ছেড়ে নির্বের মুখ প্রত্যাশার গলায় নামে। ছাড়া পেয়ে প্রত্যাশা শ্বাস টেনে নেয়। লজ্জায় আখি জোড়া মুদে আসে। ঘরের নিস্তব্ধতায় শুধুই শোনা যাচ্ছে দুই হৃদয়ের সমান্তরাল স্পন্দন। ঠিক এমন সময় যোগ হলো ফোনের রিংটোনের কর্কশ শব্দ। বাজতে থাকলো নির্বের ফোন। প্রত্যাশার হাত তখনও নির্বের পিঠের টি-শার্ট আঁকড়ে ধরা। প্রত্যাশা মৃদুস্বরে বলল, নীরব আপনার ফোন। ফোন বাজছে। নির্বের কানে মনে হয়নি পৌঁছেছে। প্রত্যাশা ফের বলল, নীরব, ফোন বাজছে। প্রত্যাশার শাড়ির আঁচলটা কাঁধ থেকে নামাতে গিয়ে নীরব বিরক্তি শব্দকে টে বলল, ওহ শিট শিট শিট। ফোনটা সাইলেন্ট বা অফ করে রাখা উচিত ছিল। ফোনটা খুব রক্ত করছে দেখছি। প্রত্যাশা হাসল। ইশারায় ফোন তুলতে বলল। নীরব হাত বাড়িয়ে ফোনটা হাতে নিল। মনেমনে স্থির করে ফোন অফ করে রাখবে। যেই ফোনের পাশে চাপ দিয়ে পাওয়ার অফ করবে, তার আগেই স্ক্রিনে দৃষ্টি পড়তেই কপালে গাঢ় ভাঁজ পড়ল নির্বের। বিড়বিড় করল, এত রাতে হসপিটাল থেকে ফোন। নীরব ত্রস্ত বসে ফোন রিসিভ করল। ভেসে আসল, মিস্টার নীরব, আপনাকে ইমার্জেন্সি এক্ষুনি হসপিটালে আসতে হবে। প্লিজ, কুইক, চলবে।